ম্যাজিক। দেখো, তাহলে কিন্তু আমরা শুরু করে দিলাম, আমাদের রেকর্ডিংও হচ্ছে ঠিকঠাক, কোনো সমস্যা নাই। যেহেতু তোমাদের চ্যাপ্টারটা পড়া আছে, তাই ধরো আমরা শুরুর দিকে ধরো যতটুকু হচ্ছে দ্রুত শেষ করানো যায় আর কি, আর মেডিকেলের জন্য যতটুকু লাগে ততটুকু হচ্ছে পড়ে ফেলবো, ঠিক আছে? ওকে। দেখো, অণুজীব চ্যাপ্টারটার নাম হচ্ছে অণুজীব। তো অণুজীব এটা দ্বারা আমরা কি বুঝতে পারি, যে এরকম কিছু জীব যাদেরকে হচ্ছে তুমি ধরো খালি চোখে দেখতে পাবো না, যাদেরকে দেখার জন্য কি দরকার লাগবে, অনুবীক্ষণ যন্ত্র লাগবে, তাই তো? এটা হচ্ছে ধরো অণুজীব। এখন এই অণুজীবকে হচ্ছে তুমি যেখানে আলোচনা করবা তাদেরকে বলবা হচ্ছে তুমি অণুজীব তত্ত্ব বা হচ্ছে মাইক্রোবায়োলজি। অণুজীবের ইংলিশটা হচ্ছে মাইক্রোবস। অণুজীবের ইংলিশটা কি? মাইক্রোবস। এদেরকে তুমি হচ্ছে যে শাখায় আলোচনা করবা বা যে বিদ্যায় আলোচনা করবা তাকে আমরা কি বলবো? মাইক্রোবায়োলজি। আমাদের মেডিকেলে ধরো ফোর্থ ইয়ার একটা সাবজেক্ট আছে, নাম হচ্ছে মাইক্রোবায়োলজি। সেখানে শুধু ধরো এই অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট এগুলো নিয়ে পড়া হয়, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা শুরুতে একটু জেনে নিলাম যে যেখানে আলোচনা করি তাকে আমরা কি নামে ডাকি। ক্লিয়ার? ওকে। কোথায়? দেখো, তারপর যে এখান থেকে যদি আমরা কয়েকটা জিনিস এই ক্ষেত্রে মনে রাখি তাহলেই হবে। যেটা তো বললাম যে অতি আনুবীক্ষণিক জীব, মানে হচ্ছে তাকে দেখার জন্য হচ্ছে তোমার অনুবীক্ষণ যন্ত্র লাগবে। তো হচ্ছে তোমার এটা মেডিকেলে কিভাবে আসবে? আসবে কি অনুবীক্ষণিক নাকি অনুবীক্ষণিক না, সত্য মিথ্যার জন্য, ঠিক আছে? এরকম একটা আসবে। আর তাদের যদি আমরা গঠনের দিক দিয়ে তাকাই, যে এই লাইনটা ইম্পর্টেন্ট, যে গঠনের দিকে তাকাও, যে এটার কেন্দ্রের মধ্যে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কি কি বুঝি? নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ এবং আরএনএ, তাই তো? এটা হচ্ছে ধরো তার নিউক্লিক অ্যাসিড থাকবে। কোনোটার মধ্যে হয় ডিএনএ থাকবে নয় আরএনএ থাকবে, দুইটা হচ্ছে একই সাথে থাকে না। তবে এটা নিয়ে ধরো একটা কনফিউশন, মানে এরকম আছে যে একটা গবেষণা চলতেছে একই সাথে থাকতে পারে। তবে আমরা জেনে রাখবো কি, একই সাথে ডিএনএ আরএনএ থাকে না, যে কোনো একটা থাকে। ওকে। তাহলে ভাইরাসের গঠনে তুমি কি পাবা? ভিতরের দিকে পাবা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এবং বাইরে তুমি ধরো একটা প্রোটিনের একটা কি পাবা? আবরণ পাবা। তাহলে এইটা হচ্ছে আমরা জানবো সত্য মিথ্যার জন্য। তারপর সেই জিনিসটা কি আসলে? সে হচ্ছে অকোষীয়। ভাইরাসটা কি আসলে জীব নাকি জ্বর, বলো তো? জীব জড় দুইটাই। এটা পোষক দেহের উপর নির্ভর করে। আবার কোনোটাই না, বুঝছো? কোনটাই না। ভাইরাস জীব, জীবও ভাইরাস জ্বরও, এটাও সঠিক। আবার ভাইরাস জীব জ্বর কোনোটাও নয়, কারণ হচ্ছে ভাইরাস ভাইরাসই, ঠিক আছে? ভাইরাস ভাইরাসই। ভাইরাস হচ্ছে কি? একটা অকোষীয় সত্তা। একে যদি আমরা ডিফাইন করি যে ভাইরাস জিনিসটা কি, সে হচ্ছে একটা অকোষীয় সত্তা, ঠিক আছে? অকোষীয় সত্তা। Clear? কারণ জীব হইতে হলে তাকে কি হতে হবে? জীব হইতে গেলে সে ধরো অন্য কারোর উপর ডিপেন্ড করা লাগবে না। যেরকম ধরো আমি জীব, এখন কি আমার এরকম কিছু ডিপেন্ড করা লাগবে যে আমি এই জায়গায় থাকলে জীব, অন্য জায়গায় চলে গেলে আমি মাটি হয়ে যাব? এরকম তো না। তার মানে তো যে কোনো জায়গায় হচ্ছে তার ধরো একটা অ্যাকসেপ্টেবিলিটি থাকা লাগবে। তো ওই দিক দিয়ে আমরা মনে রাখবো ভাইরাসটা কি, যে এই ক্ষেত্রে যে ইনফরমেশন গুলো ভুল করে দিলাম, সে হচ্ছে অকোষীয় এবং অতি আনুবীক্ষণিক একটা বাধ্যতামূলক পরজীবী, ঠিক আছে? বাধ্যতামূলক পরজীবী। পরজীবী মানে এই কথাটার মানে কি? পরজীবী মানে অন্যের উপর ডিপেন্ড করে সে কি জীব, অন্যের উপর ডিপেন্ড করে তাকে বাঁচতে হবে। তাহলে এইটাই হচ্ছে কি তার বাধ্যতামূলক, ঠিক আছে? এই কথাটা মনে রাখবো আমরা, সে কি বাধ্যতামূলক পরজীবী। ক্লিয়ার? ওকে। তারপর হচ্ছে যারা একটা ইনফরমেশন নিজেই ক্ষেত্রে দেখো, যে জীবদেহের অভ্যন্তরে যদি ঢুকে তাহলে সে ধরো কি হিসেবে কাজ করবে? সে হচ্ছে জীব হিসেবে কাজ করবে, তখন সে সংখ্যা বৃদ্ধি করতে পারবে। কিন্তু সে যদি জীবদের বাইরে থাকে তখন সে একটা নিষ্ক্রিয় একটা ধুলোকণার মতো। ক্লিয়ার? তাহলে জীবদের ভিতরে ঢুকে গেলে সে হচ্ছে ধরো জীবের উপর ভর করে সে মোটামুটি বাঁচতে পারতেছে। আর যদি বাইরে থাকে তাহলে কি, সে একটা নিষ্ক্রিয় একটা বস্তুর মতো পড়ে থাকবে। ক্লিয়ার? এইটা। তো শুরুর দিকে হচ্ছে আমরা এই ইনফরমেশন গুলো জানবো, তাহলেই হবে। এর পরবর্তীতে ধরো হচ্ছে কিছু বিজ্ঞানীদের নাম দিয়ে হচ্ছে আমাদের পড়াশোনা করা লাগে। তো এই নামগুলো হচ্ছে আমরা একটু দেখে নিবো। এখান থেকে দেখো যে কি কি কোত্থেকে কোশ্চেন আসছে, যে ভাইরাস থেকে কোশ্চেন আসে। অর্থনৈতিক গুরুত্ব কিন্তু সবগুলোর ইম্পর্টেন্ট, ভাইরাস ব্যাকটেরিয়া দুইটাই। অর্থনৈতিক গুরুত্ব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার ধরো ম্যালেরিয়া। ক্লিয়ার? এটা। আর ভাইরাস গঠিত রোগ টুক এগুলোতে আসে। আর নোভেল করোনা ভাইরাস থেকে ধরো আমাদের সময় আসছিল 21 22, কারণ কি তখন এটা রিসেন্ট ছিল, এটা সাম্প্রতিক একটা ঘটনা। তো তোমাদের সময় আসার খুব যে সম্ভাবনা আছে সেরকমটা না, বুঝছো? তারপর হচ্ছে ধরো যতটুকু পড়া দরকার পড়ে রাখবো আমরা, প্যারা নাই। ওকে। তারপর দেখো বিজ্ঞানীর নামগুলো হচ্ছে আমি এই ছক থেকে দেখাই দিই, তাহলে তোমাদের সহজে মনে থাকবে আর কি, ঠিক আছে? যতটুকু এখানে ধরো অনেকগুলো বিজ্ঞানীর নাম লেখা, যেগুলো আমি দেখাই দিব এগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? এ দেখো, ভাইরাসের জনক কাকে বলবো আমরা? দিমিত্রি আইভানোভস্কি। দিমিত্রি আইভানোভস্কি, এটা কি ভাইরাসের জনক। ওকে। আরেকটা হচ্ছে তোমার ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি। ক্লিয়ার? এটা হচ্ছে আমরা মনে রাখবো। তারপর হচ্ছে সায়ানোফাস কে আবিষ্কার করেন? সেফারম্যান ও মরিস। সায়ানোফাস, ফাস কথার মানে হচ্ছে ধরো ধরো আরেকজনকে হত্যা করে ফেলবে এরকম একটা জিনিস, যে হত্যাকারী এরকম, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো টিটো ভাস কে আবিষ্কার করেন? টিটো ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। ভাইরাস কে আবিষ্কার করেন? টড। টি দিয়ে মনে রাখবো, টড।
টি টু, বুঝছো? টি টু। তারপর হচ্ছে এইডস রোগের জন্য যে আমাদের এইচআইভি ভাইরাস, এটা তো হচ্ছে আমরা ধরো ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি যে এইডস এর জন্য দায়ী ভাইরাসটার নাম কি? এইচআইভি। কি আবিষ্কার করেন? গেল। এটা কিভাবে মনে রাখবা যে একজনের যদি এইডস হয়, সে ধরো গেল, সে আর হচ্ছে বাঁচার কোনো সম্ভাবনা নাই, সে গেল, বুঝছো? গেল মানে কি, দুনিয়া ছেড়ে চলে যাবে, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে ধরো ফল করবে। তার সামান্য যদি একটা পিঁপড়াও কামড় দেয়, এটা থেকেও সে হচ্ছে নিজেকে প্রিভেন্ট করার জন্য পরবর্তীতে ধরো তার বডির মধ্যে যে অ্যান্টিবডি গুলো প্রোডাকশন হবে, এটা পারবে না, এটা থেকে দেখা যাবে সিভিয়ার একটা ডিজিজ হয়ে আলটিমেটলি ধরো মানে অবস্থা শেষ। তাহলে এবার মনে রাখবা এইডস গেল। তাহলে এই ভাইরাসটা কি আবিষ্কার করেন? গেল, ঠিক আছে? এভাবে আমরা মনে রাখবো। তারপর হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস কি আবিষ্কার করেন? এটা মনে রাখবো, এটা হচ্ছে বেশি মোটামুটি ধরো বাংলাদেশে হয়, যেরকম ক্রাউড এরিয়া যেগুলো থাকে বা যারা ধরো হসপিটালে কাজ করে তাদের ক্ষেত্রে হয় হেপাটাইটিস বি। এটা মনে রাখবো বি দিয়ে 12, ঠিক আছে? উচ্চারণ করলে তাহলেই হবে এই ক্ষেত্রে। ক্লিয়ার? তারপর হচ্ছে ভাইরাস গঠিত হচ্ছে বসন্ত রোগের কথা কি উল্লেখ করেন? এডওয়ার্ড জেনার। এটা লাগবে। আর হচ্ছে তোমার ধরো ইউলে ফিভার, ওয়াল্টার রেড। আচ্ছা, এই যে ভাইরাস ভাইরাসিও, এই কথাটা কি বলেন? ভাইরাস ভাইরাসই, একটু আগে বললাম না ভাইরাস ভাইরাসই। লাইভ বইয়ের একটা অ্যাড দেয়, ওইখানে বলে কি ভাইরাস একটি জীবাণু। ওইখানে হচ্ছে উনি আবার ধরো ডাক্তার হিসেবে অ্যাক্ট করে, তো আসলে উনি কি রকম ডাক্তার আল্লাহ ভালো জানে। উনি কি বলছে? ভাইরাস জীবাণু। ভাইরাস তো কোনো জীবাণু না, তার তো জীবনই নাই, তাই না? তাহলে ভাইরাস হচ্ছে একটা অকোষীয় সত্তা। ভাইরাস ভাইরাস এটা কি বলেন? লোভ। লোভ, ঠিক আছে? তাহলে এই বিজ্ঞানী নামগুলো তোমরা মুখস্থ করতে পারবে না, বোঝার তেমন কিন্তু কিছু আছে, শুধু মুখস্থ করবে নামগুলো। ক্লিয়ার? জি বুঝছো ভাইয়া। তো নাকি? ওকে। তারপর আসো যে ভাইরাসের গঠন দিয়ে যদি আমরা পড়ি, একটু আগে তো বলছি যে ভাইরাসের গঠন কি দেবে? নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি? খাই না মাথায় দেয়। নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আর এনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে কি রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন দুইটা কি একই সাথে তোমাদের একটা ভাইরাসের ভিতর হচ্ছে ডিএনএ এবং আরএনএ থাকবে? বলো তো, একই সাথে থাকবে কিনা? থাকবে না। একই সাথে থাকবে না, এটা দিয়ে ধরো হচ্ছে কনফিউশন আছে বা এনালাইসিস চলতেছে, সেদিকে আমরা যাব না, আমরা শুধু জানবো একই সাথে দুইটা থাকে না। তো যাদের মধ্যে তোমার ধরো শুধু ডিএনএ আরএনএ থাকবে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো আরএনএ ভাইরাস, বুঝছো? আর যাদের মধ্যে ডিএনএ থাকবে তাদেরকে আমরা কি বলবো? ডিএনএ ভাইরাস। ধরো আমার মধ্যে যদি একটা ডিএনএ থাকে, তাহলে আমাকে কি বলবো? ডিএনএ ভাইরাস। ব্যাপারটা এরকম, ঠিক আছে? তার মধ্যে যে থাকতেছে তার নাম অনুসারে আমরা এটা বলবো। তাহলে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা মোটামুটি এই কথাটুকু জানলে এখান থেকে হবে। তারপর দেখো যে নিউক্লিক অ্যাসিড যে অঞ্চলটা থাকে তাকে নিউক্লিয়েট বলা হয়। কি বলা হয়? নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড। ক্লিয়ার? এটা এখান থেকে আমরা একটু জানলেই হবে। তারপর দেখো ক্যাপসিড বা প্রোটিন, যে ভাইরাসের হচ্ছে নিজস্ব একটা আবরণ আছে না, যে এটা তো তার তোমার ধরো ভিতরে তুমি দিলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এর বাইরে তার একটা আবরণ থাকে। এই আবরণটা হচ্ছে তার কি? ক্যাপসিড বা প্রোটিন, ঠিক আছে? এখন এই প্রতিটি প্রোটিন অণুকে হচ্ছে তুমি কি বলো? ক্যাপসোমিয়ার বলো। আমি তার গঠন আর হচ্ছে তোমার ধরো এই যে বিজ্ঞানীর নাম আর এক্সাম্পল গুলো হচ্ছে এই বক্স থেকে পড়ে দিই, তাহলে বেশি সহজে মনে রাখতে পারবে আর কি। ক্লিয়ার? এটা আর কি। তো ক্যাপসোমিয়ার বা যে প্রোটিন আবরণটা থাকে, এটা মনে রাখবে, এটা হচ্ছে তার বাহিরের দিকে যে ধরো তোমার ধরো রিফ্লেক্স গুলা থাকে, যেরকম হাঁচি কাশি সর্দি, এইগুলোর ক্ষেত্রে হাঁচির উর্ধেকটা কি করতেছে? ক্যাপসিড বা প্রোটিন আবরণ, এটা মনে রাখবা, ঠিক আছে? এটা। তারপর এর বাইরে তার ধরো একটা আরেকটা আবরণ থাকে বহিঃস্থ আবরণ, একটা এনভেলপ থাকে বহিঃস্থ আবরণ। তো এদের উপর ভিত্তি করে দেখো তাদেরকে হচ্ছে ধরো আমরা কয়েকটা জিনিস বলতে পারি। যেরকম যে কাদের মধ্যে আবরণ থাকে, এটা আমরা পরে পড়বো। যে কাদের মধ্যে বাহিরেও তোমার ধরো একটা আবরণ, ধরো আমি নর্মালি কি বলে যে রুমের মধ্যে তোমার ধরো একটা একটা বাহিরে দরজা আছে, এরপর ধরো আরেকটা বড় এরকম আর কি, যে বাইরে এক্সট্রা একটা আবরণ থাকে বহিঃস্থ আবরণ। এই আবরণটা তোমার ধরো বিভিন্ন রকম হতে পারে, লিপিড, লিপোপ্রোটিন, শর্করা, স্নেহ, সবকিছু হতে পারে। এখন যদি লিপিড লিপোপ্রোটিনের আবরণ থাকে, তখন তাকে কি বলবো আমরা? পেপ্লোমিয়ার। কি বলবো? পেপ্লোমিয়ার, এটা মনে রাখবা। আর লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে বলবো লিপো ভাইরাস, ঠিক আছে? তো কোন একটা ভাইরাসের বাইরে যদি লিপোপ্রোটিন আবরণ থাকে, তাহলে তাকে আমরা কি নামে রাখবো? লিপো ভাইরাস। সহজ না? লিপোপ্রোটিনের আবরণ থাকলে লিপো ভাইরাস বলবো, নাম দিয়ে মনে রাখতে পারি। আর যদি কোনোটার মধ্যে আবরণ না থাকে, এনভেলপ না থাকে, তাকে আমরা কি বলবো? নগ্ন ভাইরাস। ওকে? লিপো ভাইরাসটা বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। ক্লিয়ার? এটা মনে রাখলে হবে। ওকে। আর আরেকটা হচ্ছে ভাইরাসের মধ্যে নর্মালি কোনো এনজাইম থাকে না। কেন এনজাইম থাকে না? এটা আমরা বাই ডিফল্ট মনে রাখবো। ব্যতিক্রম আছে। কারণ কি, ভাইরাস তো জীবও না জড়ও না, তাহলে তার মধ্যে এনজাইম কেন থাকবে? তো তার মধ্যে নর্মালি আমরা মনে রাখবো যে এখানে কোনো এনজাইম থাকে না। তবে তবে ব্যতিক্রম আছে, ঠিক আছে? এই ব্যতিক্রম গুলো হচ্ছে এই বক্স থেকে আমরা পড়বো। দেখো ব্যতিক্রম গুলো হচ্ছে ধরো আমাদের ইজিলি মনে রাখতে পারবো। ব্যাকটেরিও ফাস। ফাস কথার মানে হচ্ছে তোমার ধরো যে হত্যাকারী, কাইন্ড অফ। তো ব্যাকটেরিয়া ফাস কথাটার মানে কি? যে ব্যাকটেরিয়াকে হত্যা করে ফেলবে, ব্যাকটেরিয়াকে যে মেরে ফেলবে, তাই তো? এখন ব্যাকটেরিয়াকে মারার জন্য হচ্ছে তোমার কি লাগবে? একটা এনজাইম লাগবে। এনজাইমটার নাম হচ্ছে লাইসোজাইম এনজাইম। লাইসোজাইম এনজাইমটা কই থাকে বলো তো? একটা এক্সাম্পল দাও তো। অনেক জায়গায় আছে, যে কোনো একটা এক্সাম্পল দাও। পারবা কেউ?
কেউ না। লাইসোজোম এনজাইম। লাইসোজোম এনজাইম না, লাইসোজাইম। লাইসোজোম তো হচ্ছে অর্গানেলস। আমার এখানে বাফারিং হয়ে আসছে কথাগুলো, মানে ইকো শুনছি আমি কথা, এটার কারণ কি? আমার প্রবলেম? তোমারটা ইকো আসতেছে, সবার এখানে কি সেম? না ভাইয়া। না নুসরাত, তোমারটা হচ্ছে ইকো আসতেছে, মেবি হচ্ছে তোমার নেটওয়ার্ক একটা ইস্যু হইতে পারে। তুমি একটা কাজ করতে পারো, যদি নেট ঠিকঠাক তোমার মনে হয়, তুমি আচ্ছা লিভ নিছো না নাকি না, তুমি চাইলে একবার লিভ নিয়ে আবার হচ্ছে জয়েন দিতে পারো, ঠিক আছে, যদি নেটওয়ার্কের সমস্যা থাকে। তো লাইসোজোম যেটা বলতেছিলাম যে আমাদের চোখের পানিতে থাকে, ঠিক আছে, লাইসোজোম চোখের পানিতে থাকে, অশ্রুতে। ক্লিয়ার? তাহলে এই যে একটা এনজাইম থাকলো, এটা হচ্ছে ব্যতিক্রম হিসেবে আমরা মনে রাখবো যে ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিয়াকে হত্যাকারী। আমার নামের শেষে যদি ফাস লাগাই দেয় তাহলে আলামিনোফাস, মানে কি আলামিনকে যে হত্যা করবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে, এটা আর কি। তারপর দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে দেখো নিউরোমিনিডেস এনজাইম, এটা তো ইম্পর্টেন্ট না, এইচএবিটা মনে রাখবা, এইচএবির মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, ঠিক আছে, ট্রান্সক্রিপশনের উল্টা ঘটনাটা ঘটে এই এনজাইমের কারণে। ক্লিয়ার? এটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে মনে রাখবো। তাহলে বুঝছো তো কাহিনীটা, যে আমাদের এই ক্ষেত্রে কি কি লাগতেছে, বিজ্ঞানীদের নাম লাগবে, দেন হচ্ছে তার গঠন, গঠনে আমরা কি পাইছি, আমি সামারি করে দিতেছি আবার, এই যে এখানে আবার সামারি করে দিয়ে দেখো, যে এখান থেকে আমরা ধরো বিজ্ঞানীদের নাম এখানে ধরো হিজিবিজি করে একসাথে লেখা, আমরা ওইখানে একসাথে পড়ে ফেললাম। তারপর ধরো, তারপর কি বলছি, তার গঠন, তো গঠনের দিক দিয়ে তার কেন্দ্রে একটা বস্তু থাকতেছে, তারপর হচ্ছে বাহিরে থাকতেছে, তো বাহিরে থাকার অনুসারে তাদেরকে ধরো আবার আমরা বিভিন্ন নামকরণে ধরো ভাগ টাগ করে নিয়ে নিছিলাম, সমস্যা নেই এইটা। আর আলটিমেটলি হচ্ছে ধরো কাদের মধ্যে এনজাইম থাকবে, কাদের মধ্যে এনজাইম থাকবে না। তো এনজাইম যাদের নর্মালি মনে রাখবো থাকে না, আমার দুইটা বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এইচআইভি তে কোন এনজাইমটা থাকে, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া ফাজে কোন এনজাইমটা থাকে। মনে রাখতে পারবে না তোমরা? পারবা কিনা? পারবো ভাইয়া। ওকে, যদি পারো তারপর আসো যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ভাইরাসের বৈশিষ্ট্য। তো দেখো ভাইরাসের বৈশিষ্ট্য, তো ভাইরাস সে জিনিসটা কি, এই যে দেখো, এই যে এখানে এই যে আবার লাইনটা আসছে, নিচের কোন লাইনটি সত্য, এরকম আসতে পারে কিন্তু। তাহলে ভাইরাস জীব নয়, জড় বস্তু নয়, ভাইরাস ভাইরাসই, কে বলেন বিজ্ঞানী লোভ, কে বলেন বিজ্ঞানী লোভ, ঠিক আছে, এটা আমরা সত্য মিথ্যার জন্য মনে রাখবো। ক্লিয়ার? এখন আসো, ভাইরাস যেহেতু হচ্ছে জীব না জড় না, তাহলে তাদের দুইটা বৈশিষ্ট্য থাকবে। যদি ধরো এই একটা, ধরো এই একটা মানুষ, এর ভিতরে যদি ভাইরাসটা প্রবেশ করে, এর ভিতরে ধরো ভাইরাসটা প্রবেশ করার পরে সে হচ্ছে জীবের মতো কাজ করবে, কিন্তু সে যতক্ষণ না পর্যন্ত বাহিরে ছিল তখন সে জ্বরের মতো কাজ করতেছিল। তো বাহিরে থাকাকালীনও তার কিছু বৈশিষ্ট্য থাকবে, যখন সে ভিতরে থাকবে তখনও তার কিছু বৈশিষ্ট্য থাকবে। তো এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মেডিকেলে আসে, যে নিজের কোনটি জীবীয় বৈশিষ্ট্য, নিচের কোনটি জড় বৈশিষ্ট্য। এখন যদি তুমি ধরো আমার মতো চালাক হও, সবাই চালাক দুনিয়ায়, তাহলে তুমি যদি চালাক হও, তুমি একটা মনে রাখবা, যে আমরা জীবের বৈশিষ্ট্য মনে রাখলাম বা জ্বরের বৈশিষ্ট্যটা মনে রাখলাম, কারণ একটা মনে রাখলে বাকি অপশনে যা থাকবে ওইটা তার অপোজিট, তাই না? তাহলে দেখো আমরা ভাইরাসের জড় বৈশিষ্ট্যটা মনে রাখি, জড় বৈশিষ্ট্য, জড় রাসায়নিক, যে মনে করতেছি ভাইরাস ধরো একটা ধূলিকণা, ভাইরাস একটা পাথরের কণা বা ধূলিকণা এরকম। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমরা জিনিসগুলো খেয়াল রাখি, লাল দিয়ে দেখাই দিই, ভাইরাসটা কি অকোষীয়, একটু আগে বলছি, অতি আণুবীক্ষণিক, তোমার দেখতে গেলে খুবই পিচ্ছি, একে দেখতে গেলে তোমার অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এখন সে যেহেতু অকোষীয়, বলতো কোষীয় অর্গানেলস এগুলো কি তার ভিতরে থাকবে নাকি থাকবে না? থাকবে না, কারণ সে অকোষীয়, তার কোষই নেই, তাহলে কোষ না থাকলে কোষের ভিতরে সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া কোত্থেকে আসবে, তাই না? ওকে, একজনের ধরো বাসা বাড়ি নেই, তাহলে বাসা বাড়ি ইন্টেরিয়র থেকে ডিজাইন করবে, ব্যাপারটা এরকম। তার রুমই নেই, তাহলে ইন্টেরিয়র ডিজাইন করা নিয়ে কোনো কনফিউশন আছে? মাথা নাই, মাথার ব্যথাও নাই, ব্যাপারটা এরকম, ঠিক আছে। এদের হচ্ছে নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই। বিপাক মানে কি? বিপাক মানে সহজ কথা বিক্রিয়া। সে একটা পাথরের কণা, এখানে ধরো কিসের বিক্রিয়া হবে, পাথরের কণা, আবার এটা ইংরেজিতে দাগাই দিও না, বোঝানোর জন্য বলতেছি। সে কোনো খাদ্য গ্রহণ করবে না, তাহলে তার কি কোনো পুষ্টিক্রিয়াও নেই, ব্যাপারটা এরকম। ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয়, মানে জীবকোষ না থাকলে সে ধরো কিছুই করতে পারবে না, বুঝছো? তাহলে এই বৈশিষ্ট্যগুলো মনে থাকবে না? জি ওকে, ভাইয়া। তারপর দেখো ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস হচ্ছে ফিল্টার যোগ্য নয়। এটা জিনিসটা কি, তুমি ধরো তোমার হাতে ধরো একটা ছাঁকনি আছে, এই ছাঁকনি দিয়ে তুমি কি করো, ব্যাকটেরিয়াকে তোমার ধরো ছেঁকে ফেলে দিবা। এখন ব্যাকটেরিয়ার চেয়েও হচ্ছে ভাইরাসটা আরো পিচ্ছি, এই কারণে কি হয়, এই ছাঁকন দিয়েও কি হয়, ভাইরাসটা পড়ে যায়, মানে তুমি ভাইরাসকে হচ্ছে ব্যাকটেরিয়াকে যে ছাঁকনি দিয়ে ধরো ছাঁকবা, এটা দিয়ে ছাঁকতে পারবা না। এটাকে আমরা কি বলতেছি, ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়, বুঝছো এটা? তারপর যে ভাইরাসকে কি করা যায়, কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, বেপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়। বলো তো সাসপেনশন হইতে হলে একটি কণার তোমার ধরো আকার কতটুকু হতে হবে, কত ন্যানোমিটারের বেশি? কর্মমুখীতে পড়াইছি, বলো। বলো, কি অবস্থা তোমাদের, তোমাদের এই যে পড়াইলাম না,
কলয়েড, সাসপেনশন এগুলো না পড়াইলাম? কত হবে ভাইয়া বলেন? আচ্ছা, একটু আজান শোনা যাইতেছে তাই না? ও জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু আজান শেষ হোক, আমরা পরে একটু দিচ্ছি। হ্যালো জনগণ, চলে আসছি। দেখো, তাহলে বলতেছিলাম কি যে এদের বৈশিষ্ট্যটা আমরা পড়বো, একটা পড়লে হইতেছে। জীবকোষের বাইরে ভাইরাসের হচ্ছে রাসায়নিক কণার মতো সে কি নিষ্ক্রিয়, রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। দৈহিক বৃদ্ধি, যার জীবন নাই তার আবার কিসের বৃদ্ধি, তাই না? ভাইরাস রাসায়নিক ভাবে কি প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমান, এটা তো বলছি। ভিতরে থাকবে হচ্ছে ভাইরাসের গঠনটা যদি আমরা এরকম দেখি, তাহলে বাহিরের অংশটার নাম কি? বাহিরের অংশ হচ্ছে তোমার প্রোটিন, আর ভিতরে হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড, তাই না? এরকম গঠন। ক্লিয়ার? এটা বললাম। ভাইরাস এসিড ক্ষার লবণ প্রতিরোধে কি সক্ষম, অ্যান্টিবায়োটিক এদের কোন রূপ হচ্ছে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। বুঝছো? তাহলে এই যে এই ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো তুমি যদি জড় বৈশিষ্ট্যগুলো পারো, তাহলে তোমার পরীক্ষায় কোশ্চেন কি আসবে, নিচের কোনটি জীবীয় বৈশিষ্ট্য, নিচের কোনটি জড় বৈশিষ্ট্য। তাহলে একটা পারলে বাকিগুলো কিন্তু ফিল্টার আউট করতে পারবে না তুমি। ধরো আমি যদি 4টা বৈশিষ্ট্য দিলাম, বললাম নিচের কোনটি জীবীয় বৈশিষ্ট্য, এখন তুমি জীবীয় বৈশিষ্ট্য পড়োই না কথার কথা, তাহলে এটলিস্ট হচ্ছে ক খ গ গ হ 3টা দেখে তো হচ্ছে তুমি বলবা যে 3টা আমার জড় বৈশিষ্ট্য, বাকিগুলো জীবীয়। পারবে না? এটা কিন্তু সহজ টেকনিক। আর চাইলে তোমার যদি মনে চায় আমি একবার পড়ে রাখবো, তাহলে চাইলে পড়তেও পারো, খুব কঠিন এমন কিছু না। পোষক কোষের অভ্যন্তরে ভাইরাসটা সংখ্যা বৃদ্ধি করতে পারে পোষক কোষের ভিতরে গেলে। ওকে, এটা মনে রাখবো, ভাইরাসের অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে আরেকটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ভাইরাসের যে জেনেটিক বস্তু ডিএনএ এবং আরএনএ প্রোটিন থাকে, তো ডিএনএ থাকতেছে, এটা কিন্তু তোমাদের একটা জীবদেহের বৈশিষ্ট্য। তো এগুলো তার মধ্যে এখানে থাকে। ভাইরাস সুনির্দিষ্ট ভাবে হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। তো বাধ্যতামূলক পরজীবী এটা কোন ধরনের বৈশিষ্ট্য, জীবীয় বৈশিষ্ট্য না জড় বৈশিষ্ট্য, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? তারপর হচ্ছে তার পরিব্যক্তি প্রকরণ, মানে মিউটেশন, তারপর হচ্ছে ভেরিয়েশন। মিউটেশনটা কি? মিউটেশনটা হচ্ছে কোনো একটা জীবের জেনেটিক্যাল যদি চেঞ্জ হয়ে যায়, যে ধরো একটা ছাগল আছে, এই ছাগল ধরো কথার কথা ধরো, মানে যে হাইব্রিড আমরা যেগুলো বুঝি, যে উন্নত জাতের হচ্ছে ছাগল তৈরি করা হয়, এই সেই হাবিজাবি বা অন্য যে কোনো কিছু তৈরি করা হোক, সবকিছু তোমার মিউটেশনের মাধ্যমে অনেক কিছু, ঠিক আছে, ভেরিয়েশন প্রকরণ এগুলোর মাধ্যমে তৈরি করা যায়, জেনেটিক্যালি একটা জীবকে চেঞ্জ করে দেওয়া হবে। ক্লিয়ার? এইটা। তারপর হচ্ছে তোমার জিনগত পুনর্বিন্যাস, অভিযোজন ক্ষমতা, এই সবকিছু হচ্ছে কার? জড় জীবগত বৈশিষ্ট্য। ক্লিয়ার? একটা মনে রাখলে আমাদের হয়। তারপর আকৃতি তো আমরা পড়লামই। ওকে। তারপর দেখো ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য, এখন মেডিকেলে কি তোমার পার্থক্য আসবে? কখনোই না। মেডিকেলে কি আসবে? সত্য মিথ্যা বা বৈশিষ্ট্য। এখন তুমি আরএনএ আর ডিএনএ এর মধ্যে এই ক্ষেত্রে হচ্ছে বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবা। তো আরএনএ টা, এটা ধরো আমরা বাচ্চাকাল থেকে জেনে আসতেছি, এটা হচ্ছে ধরো একসূত্রক, আর ডিএনএ টা কি? দ্বিসূত্রক, তাই না? ছোটকাল থেকে পড়ে আসতেছো না এটা? দ্বিসূত্রক। নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে আরএনএ এর মধ্যে আরএনএ থাকবে, ডিএনএ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কি থাকবে? ডিএনএ থাকবে। ক্লিয়ার? আরএনএ টা সাধারণত হচ্ছে উদ্ভিদ দেহে তোমার রোগ সৃষ্টি করবে, ডিএনএ টা সাধারণত প্রাণী দেহে রোগ সৃষ্টি করবে সাধারণত। তার মানে কি বৃদ্ধি অন্য কোটাই তৈরি করবে না? অবশ্যই করবে, ঠিক আছে? এটা। তারপর হচ্ছে এনভেলপ কোথায় থাকে কোথায় থাকে না। দেখো আরএনএ তে সাধারণত এনভেলপ থাকে না, ডিএনএ তে কি এনভেলপ থাকে। ক্লিয়ার? তারপর হচ্ছে উদাহরণটা হচ্ছে আমরা আলাদা নেমোনিক্স দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে তোমার 5 স্টার ইম্পর্টেন্ট। পরে কি কোশ্চেন আসবে, নিচের কোনটি আরএনএ ভাইরাস, নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোন রূপটি ডিএনএ কারণে হয়, নিচের কোন রূপটি আরএনএ ভাইরাস দিয়ে হয়, এরকম, বুঝছো? তো এগুলো হচ্ছে আমরা নেমোনিক্স দিয়ে পড়বো। এখন আসো আমরা আবার আরেক জায়গায় চলে যাই আবার এই ক্ষেত্রে। ওকে, এ দেখো ভাইরাসের প্রকারভেদ, এটা খুবই ইম্পর্টেন্ট। ভাইরাসের প্রকারভেদ, ভাইরাসের প্রকারভেদ হচ্ছে তুমি আকৃতির উপর ভিত্তি করে ভাইরাসকে ভাগ করতে পারো। কোনো একটা ভাইরাসকে দেখে তোমার মনে হবে এটি দণ্ডাকার, একটা গোলাকার, একটা হচ্ছে পাউরুটির মতো, আর একটা বেঙাচি, বেঙের ছাও,
আর একটা হচ্ছে ডিম্বাকার, আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের কি লাগবে, এক্সাম্পল গুলো লাগবে। তো এক্সাম্পল সবগুলোর জন্য হচ্ছে তোমার ধরো এখানে টেকনিক আছে। এই টেকনিক দিয়ে হচ্ছে ধরো কিছু টেকনিক হচ্ছে তোমার ইউনিভার্সাল, যেগুলো সবাই মনে রাখে। তো চাইলে তুমি এটা কপি পেস্ট করতে পারো, বা যদি মনে হয় আমার টেকনিক লাগে না এমনি মনে রাখবে, তাহলে এমনি মনে রাখবে। ঠিক আছে, কিন্তু কিন্তু এক্সাম্পল গুলো অবশ্যই অবশ্যই তোমার মনে রাখতে হবে, বুঝছো? ব্যাকটেরিয়ার এক্সাম্পল মনে রাখা কঠিন, কিন্তু ভাইরাসের এক্সাম্পল মনে রাখা সহজ, এটা পরীক্ষাতেও আসে। তাই ব্যাকটেরিয়াও যদি ভুলে যাও কোনো সমস্যা নাই, কিন্তু ভাইরাসটা ভোলা যাবে না। যেরকম হচ্ছে তোমার আসবে নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস, এটিএম দিয়ে মনে রাখবা, আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মামস। বুঝছো? গণক্ষেত্রাকার, যে হাবার কিউব, গণক্ষেত্রাকার হাবার কিউব। তারপর হচ্ছে ব্যাঙাচি, মনে করবে টি দিয়ে, টি সিরিজের যত ভাইরাস আছে সবগুলো হচ্ছে ব্যাঙাচি, ব্যাঙের ছায়ার মতো লাগবে। ওকে। ইন্ডিয়া হচ্ছে ডিম্বাকার। ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখবে ডিম্বাকার, ইনফ্লুয়েঞ্জা, এটাই। তারপর হচ্ছে গোলাকার, পিএইচডি, ইবলিস, মানে তোমার হচ্ছে এক্সাম্পল গুলো লাগবে, বুঝছো? এটা হচ্ছে মুখস্থ করতে হবে, এখানে ধরো বোঝানোর তো তেমন কিছু নাই, এটা লাগবে। আর নিউক্লিক অ্যাসিড অনুযায়ী তো আমরা দুই ভাগে ভাগ করছি, আগে পড়ে ফেলছি, একটা ডিএনএ ভাইরাস, একটা আরএনএ ভাইরাস, যেটা হচ্ছে আমরা নেমোনিক্স দিয়ে শিখবো, একটু পরে আসতেছি আমরা, একটু ধৈর্য ধরো। এখন বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস, বহিস্থ আবরণবিহীন ভাইরাস। তো এই যে দেখো, একটার মধ্যে হচ্ছে বহিস্থ আবরণ যদি না থাকে, তাহলে সেই ভাইরাস গুলোকে আমরা কি বলি একটু বলো তো। একটু আগে বলে আসছি, বলো তো কেউ একজন, বলো না কেন? ভাইয়া আরেকবার একটু বলেন কোশ্চেনটা। মানে বহিস্থ আবরণ যদি কোনো ভাইরাসের না থাকে, সেই ভাইরাসটাকে আমরা কি বলি, একটু আগে বলে আসছিলাম। আরএনএ ভাইরাস। এই বহিস্থ আবরণ না থাকলে আরএনএ ভাইরাস, মানে আরএনএ ভাইরাসের এনভেলপ থাকে না, কথা সত্য, কিন্তু না থাকলে তো আরএনএ ভাইরাস বলবো না, নগ্ন ভাইরাস বলি আমরা। সহজ জিনিস, কোনো আবরণ টাবরণ নাই, নগ্ন ভাইরাস বলবো এটা, এমনি আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস, আবরণ যুক্ত ভাইরাস এই যে এক্সাম্পল, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি ভাইরাস। ঠিক আছে, লিপো ভাইরাস, এটা কি ভাইরাস, লিপো ভাইরাস, এটা আমরা এক্সাম্পল দিয়ে শিখবো, না কি বলে টেকনিক দিয়ে শিখবো, কোনো সমস্যা নাই। পোষক অনুসারে পোষক দেহ সংক্রমণ, এগুলো এই যে দেখো, এই চারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ ভাইরাসের উদাহরণ, ঠিক আছে, ডিএনএ ভাইরাসের উদাহরণ খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ধরো সবকিছু ভুলে গেলেও এই চ্যাপ্টারের ইনফরমেশনটা ভোলা যাবে না। এটা আরেকটা হচ্ছে তোমার ডিএনএ ভাইরাস দ্বারা হচ্ছে নিচের কোন রোগগুলো হয়েছে। তো দেখো, টিপুর বাই টি2 ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপু, টিএবি বাই টি2 ভ্যানিলা, প্রত্যেকটা হচ্ছে তোমার ফার্স্ট ওয়ার্ড নিয়ে হচ্ছে তোমার ধরো এক্ষেত্রে ভাইরাসের নামগুলো দেওয়া আছে। ঠিক আছে, এটা মুখস্থ করবা। কার কার মুখস্থ আছে বলো তো? মুখস্থ আছে আচ্ছা তো না? ভাইয়া। আচ্ছা, তাহলে তো ভালোই। মুখস্থ যদি থাকে তাহলে এটা ধরো তোমরা আবার একবার দেখে নিবা। এখন যদি তুমি ডিএনএ ভাইরাস মুখস্থ করো, তোমার কি আলাদাভাবে আরএনএ ভাইরাস মুখস্থ করার দরকার আছে? দরকার নাই। ডিএনএ পড়বা, বাকি যা আছে ওইগুলো তোমার আরএনএ ভাইরাস। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, তো এটা ভুল করা যাবে না, এটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে। তারপর দেখো, এই যে লিপো ভাইরাস, লিপো ভাইরাস মানে কি, যাদের হচ্ছে তোমার এনভেলপ থাকবে। তো লিপো ভাইরাস এটা মনে রাখবা কিভাবে, যে হাই লিপুর এইচআইভি হয়েছে। ঠিক আছে, এটা যদি এরকম মনে রাখতে পারো মনে রাখবা, বা যদি তোমার মনে হয় যে না ভাই আমি এত প্যারা নিতে পারবো না, আমার মেইন বই আছে, এই যে মেইন বই কোথায়, মেইন বই, বা হচ্ছে তুমি ধরো ডিরেক্টলি যদি মনে রাখতে চাও যে ডিরেক্টলি আমি নামগুলি মুখস্থ করে ফেলবো, তাহলে চাইলে এই ক্ষেত্রে মনে রাখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আমাদের লিপো হারাই গেছে, যাই হোক, লিপো আমার কাজিনের নাম, হারাই গেছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে ধরো আমরা লিপো ভাইরাসের নামগুলো মনে রাখবো, বুঝছো তো? জান না? তারপর দেখো কয়েকটা টার্ম আছে আমাদের, কয়েকটা টার্ম। টার্ম গুলো কি, এই যে এই ক্ষেত্রে দেখো, এই যে এই ক্ষেত্রে টার্ম গুলো দেখো, এই যে ভাইরাসের পরজীবিতা থেকে ডিপেন্ড করে, ভাইরাসের পরজীবিতাটা কিন্তু হচ্ছে তোমার সুনির্দিষ্ট। এটা খেয়াল রাখবা সত্য মিথ্যার জন্য, ভাইরাসের পরজীবিতা এটা কি, সুনির্দিষ্ট। ধরো একটা ভাইরাস হচ্ছে সে লক্ষ্য করলো, সে হচ্ছে ধরো তোমার ককে টার্গেট করে হচ্ছে, সে হচ্ছে কয়ের এগেইনস্টে কাজ করবে বা কয়ের উপর কাজ করবে, তাহলে সে কখনো হচ্ছে কয়ের উপর গিয়ে পড়বে না। ঠিক আছে, এই ক্ষেত্রে কিভাবে হয়, তাদের জন্য রিসেপ্টর থাকে আলাদাভাবে। রিসেপ্টর, রিসেপ্টরটা কি, যে কাইন্ড অফ আমি ধরো কারো বাসায় বেড়াইতে যাব, সে আমাকে কি করবে, মাঝপথ থেকে এগিয়ে নিয়ে যাবে। তো ব্যাপারটা এরকম, যে একটা কোনো সেলের উপর, সেলের চারদিকে তোমার ধরো এরকম একটা রিসেপ্টর বসানো থাকে। এই রিসেপ্টর যেরকম থাকে তার উপর ভিত্তি করে ধরো আরেকটা যে আসবে, তুমি এক্ষেত্রে ওষুধ খাও বা যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া হোয়াট এভার, যে আসবে তার রিসেপ্টরের সাথে যদি ম্যাচ করে, ম্যাচ করলে সে এখানে বাইন্ড করবে। তাহলে জিনিসটা কি সুনির্দিষ্ট না, মানে সুনির্দিষ্ট, ক্লিয়ার, মানে একটা কি আরেকটার উপর চলে যাবে না, এক্ষেত্রে হচ্ছে নির্দিষ্টতা মেনটেন করবে। ঠিক আছে, এটা আর কি। বুঝছো কিনা? বুঝছি ভাইয়া। ওকে। তারপর দেখো আরো কিছু হচ্ছে আমাদের ধরো এই টার্ম গুলো, যে ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস এই ক্ষেত্রে হচ্ছে শুধু তুমি এক্সাম্পলটা মনে রাখবা, এটা দেখো, যে আদি পোষক থেকে নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টি করে যে ভাইরাস গুলো, তাদেরকে আমরা কি বলি, ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস এইচআইভি, সার্স,
তারপর হচ্ছে নীল ভাইরাস, আর একটা হচ্ছে ইবোলা। শুধু এক্সাম্পলটা মনে রাখবা, আর কিছু দরকার নেই এই ক্ষেত্রে, ঠিক আছে? আর বিরিয়ন, বিরিওয়ার্স, পিয়ন এগুলো আছে, এগুলো আসে এখান থেকে দেখা দিই, ইজি হবে তোমাদের জন্য। এই যে বিরিয়ন, বিরিয়ন জিনিসটা কি? বিরিয়ন শুধু একটা কথা মনে রাখবে, এটা হচ্ছে একটা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস। তাহলে বিরিয়ন আমি কিভাবে মনে রাখতাম, শব্দ শেষে কি আছে? অন। অন মানে কি? চালু। তার মানে সে কি? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, বুঝছো? তার মানে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। আর নিউক্লিয় ক্যাপসিড যেটা, এটা হচ্ছে তোমার সংক্রমণ ক্ষমতা বিহীন। বুঝছো পার্থক্যটা? বুঝছো? একটা হচ্ছে বিরিয়ন আর একটা হচ্ছে তোমার নিউক্লিয় ক্যাপসিড। একটা সংক্রমণ ক্ষমতা আছে, একটা সংক্রমণ ক্ষমতা নাই। ক্লিয়ার কিনা? তারপর দেখো তোমার বিরোয়ার্স। বিরিয়ন আর বিরোয়ার্স এর মধ্যে তুমি প্যাচ লাগিয়ে দিও না, এটা অন দিয়ে মনে রাখবা। বিরোয়ার্স যেটা, এটা কি? দেখো বিরোয়ার্স, এখানে ধরো দ এরকম একটা অংশ আসে, তাহলে মনে রাখবে এটা হচ্ছে শুধু উদ্ভিদে রোগ সৃষ্টি করে। তো উদ্ভিদে যদি রোগ সৃষ্টি করে, নারিকেল গাছ কি উদ্ভিদ না প্রাণী? অবশ্যই উদ্ভিদ। তাহলে এই ক্ষেত্রে কোন ধরনের রোগ সৃষ্টি করবে? ক্যাডাং রোগ, ঠিক আছে? এই নারিকেল গাছে ক্যাডাং রোগ, এটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা আমরা এই ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখলে হবে, এটা সংক্রামক আরএনএ নাকি ডিএনএ, এটা পরে আমরা ওই টেকনিক দিয়ে মনে রাখতে পারি। ক্লিয়ার? এটা। তারপর হচ্ছে প্রিয়ন্স। প্রিয়ন্সটা দেখো নিউক্লিক অ্যাসিড বিহীন একটা প্রোটিন আবরণ। নিউক্লিক অ্যাসিড বিহীন একটা প্রোটিন আবরণ, মানে তার প্রোটিন আবরণ আছে কিন্তু ভিতরে হচ্ছে নো ডিএনএ, নো আরএন, ঠিক আছে? বুঝছো ব্যাপারটা? এটা যদি না থাকে তখন তাকে আমরা কি বলবো? প্রিয়ন্স বলবো। প্রিয়ন্স কি করে মনে রাখবে? এটা কি? পথে প্রিয়ন্স, পথে প্রাণী। আমি এরকম মনে রাখলাম, পথে প্রিয়ন্স, পথে প্রাণী। তাহলে এটা কোথায় রোগ সৃষ্টি করবে? প্রাণী দেহে মেনলি রোগ সৃষ্টি করবে। দেখো মানব দেহে কি কি রোগ সৃষ্টি করে? কুরু, তারপর হচ্ছে ক্রুয়েটস ফেলস রোগ সৃষ্টি করে, তারপর হচ্ছে ছাগলের স্কার্পি, এবং হচ্ছে গরুতে কি? মেটকাও, মানে পাগলা গরু, ঠিক আছে? পাগলা গরু দেখছো না? সামনে দেখে হচ্ছে দৌড়ানো শুরু করে এরকম। তাহলে এই পাগলা গরু বা মেটকাও কে তৈরি করবে? প্রিয়ন্স। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলা, বিরিওয়েট কি, বিরিয়ন কি, নিউক্লিক অ্যাসিড কি, প্রিয়ন কি। বুঝছো? তারপর যে আমাদের ইমার্জিং ভাইরাস, বুঝতে পারছি? খুবই কম ইনফরমেশন আর কি, মোটামুটি একসাথে যদি পড়ে ফেলো। খুব এখানে এখন মনে হতে পারে তোমার অনেক ইনফরমেশন, কিন্তু একবার যদি পড়ো দেখবে খুবই কম ইনফরমেশন। একটার ক্ষমতা আছে, একটার ক্ষমতা নাই। একটা উদ্ভিদ দেহে, একটা প্রাণী দেহে, আর একটা হচ্ছে তোমার ধরো ইমার্জিং ভাইরাসের নামগুলো আমরা পড়লেই হইতেছে। বুঝছো? জি বুঝছো ভাইয়া নেই? বুঝছি। ওকে। এই যে চাইলে তুমি এই সামারিটা এই ক্ষেত্রে ধরো আমরা নিতে পারি, এটা নিলে অসুবিধা হচ্ছে। পদে আমি কি বলছি? পথে প্রিয়ন, পথে প্রাণীদের রোগ সৃষ্টি করবে, বিরস থেকে উদ্ভিদের রোগ সৃষ্টি করবে। আর বাকি যেগুলো আছে এগুলো নিয়ে যেহেতু কোনো কিছু বলা হয় নাই, তার মানে তার উদ্ভিদ প্রাণী সবগুলোতে রোগ সৃষ্টি করবে। বুঝছো? এটা আমরা এক্ষেত্রে মনে রাখবো। ইমার্জিং ভাইরাস নেশা করার জন্য কি হাবি জাবি দিছে? আমরা নেশা টেশা করবো না, আমরা এমনিতে মনে রাখবো, ঠিক আছে? এইচআইভি, সার্স, নীল, তারপর হচ্ছে ইবোলা ভাইরাস। মনে থাকবে? জি ভাইয়া। ওকে। আমি মেইন বইটাও দিয়ে দেবো, এখানেও দিয়ে দেবো, মেইন বই দাগানো আছে, তারপর হচ্ছে ওইটাও দাগানো আছে, তুমি যে কোনো একটা ফলো করলেই হলো। ঘুরে ফিরে সব একই কথা, ঠিক আছে? ওকে। এইটা তা ভাইয়া এই চ্যাপ্টারের জন্য মনে হয় মেডিট্রিক্স আর হচ্ছে মানে ওইটাই ইজি, হ্যাঁ, বাকিগুলো আচ্ছা। সব। হ্যাঁ, আমি বলি তোমাকে, আমি ধরো যেগুলা তোমাদেরকে যেগুলা পড়াই, ধরো যেটা মেডিট্রিক্স শো করি সামনে, মনে করবে এটা মেডিট্রিক্স থেকে পড়াটা সেফ। আর যেটা বই থেকে পড়া দিই, এটা বই থেকে পড়া safe। তারপরে হচ্ছে আমি বলে দিই কেন, কারণ হচ্ছে ধরো অনেকে থাকে না সেলফ স্যাটিসফ্যাকশন, যে আমি মেইন বই পড়ি ওইটা আর কি। কিন্তু ধরো আমি যেহেতু তোমাকে মেডিট্রিক্স এখানে শো করে পড়াই দিচ্ছি, তার মানে অবশ্যই আমি তোমার এক্সপিরিয়েন্স থেকে পড়ে দিচ্ছি যে তোমার বই পড়াচ্ছে, মেডিট্রিক্স পড়লে পড়া তোমার গোছানো লাগবে আর কম সময় পড়তে পারবে, এটা বুঝছো? এটা আর কি। তো তারপরে বলে দিই, তোমার যদি যদি কারো এরকম থাকে যে না মেইন বই পড়লেই মনে থাকে, তাহলে পড়বা। আর যদি মনে মেডিটেক্স পড়লে তোমার মনে থাকে, তাহলে কোয়াইট ইজি তোমার জন্য। বুঝছো? এটা আর কি। যেগুলো তোমার বেশি ইনফরমেটিভ এগুলো হচ্ছে তোমার ধরো মেইন বই দেখে মেডিটেক্স থেকে তুমি সামারি করতে পারো। আর যেগুলো তোমার কনসেপচুয়াল জিনিসপত্র, সেটা আবার মেডিটেক্স করলে ধরা খাবা, কারণ মেডিটেক্সে শুধু জিস্ট কথাটা লেখা, কনসেপ্টটা লেখা নাই। বুঝছো? তো এটা সমস্যা নেই, আমি তো তোমাদেরকে হচ্ছে ক্লাসে যেটা যেখান থেকে লাগে এটা এখান থেকে দেখাই দিই। ক্লিয়ার? তাহলে দেখো, টোবাকো মোজাইক ভাইরাস থেকে তুমি কি মনে রাখবা? কয়েকটা ইনফরমেশন মনে রাখলে হবে। যে ক্ষেত্রে কয়েকটা ইনফরমেশন কি, ক্যাপসোমিয়ারের সংখ্যা কত? 2130 থেকে 2200 ক্যাপসোমিয়ার। প্রত্যেকটা ক্যাপসোমিয়ারে এমিনো অ্যাসিড থাকে 158টি, ঠিক আছে? ক্যাপসোমিয়ারের সংখ্যা হচ্ছে তোমার 2100 থেকে 2200, এবং এক একটা ক্যাপসোমিয়ারে হচ্ছে তোমার এমিনো অ্যাসিড কত? 158টি। এটা খেয়াল রাখবে কিন্তু এই ক্ষেত্রে, ঠিক আছে? এই দুইটা ইনফরমেশন বেশি দরকার। তারপর হচ্ছে নিউক্লিওটাইড এটাও দরকার। নিউক্লিওটাইড হচ্ছে 6500। ক্লিয়ার? এই তিনটা যদি মনে রাখো তাহলে এনাফ। পরে বাকিগুলো চাইলে তুমি একবার রিডিং দিতে পারো, প্রোটিন কত পার্সেন্ট, এই সেই কত পার্সেন্ট থেকে, ঠিক আছে? কিন্তু এইটা বেশি দরকার আমাদের। 7 স্টার দিয়ে দিলাম, একটু বেশি হয়ে গেছে, 3 স্টার দেওয়া দরকার ছিল। বুঝছো? আচ্ছা, যাই হোক। টি2 ব্যাকটেরিওফাজ, টি2 ব্যাকটেরিওফাজ। তো টি2 ভাইরাসের দেহ হচ্ছে, তুমি যদি এখান থেকে আসো কি কি পড়বা? টি2 ভাইরাসের দেহের মধ্যে তুমি কি কি পার্টস পেতেছো? মাথা, দেহ, স্পর্শক, স্পাইক, বেসলি। আমরা সেটা একটু ফিগার দেখি তাহলে একটু চেনা যাবে, দেখি। এই যে দেখো, এই যে ব্যক্তিটা,
একে হচ্ছে তুমি মাথাতে ভাগ করতেছো, তারপর হচ্ছে তোমার লেজ আছে, স্পর্শকতন্ত্র আছে তোমার, না মানে এটার আর কি বেস প্লেট আছে, ঠিক আছে। বেস প্লেটটা কি, যে প্লেটের উপর সে দাঁড়িয়ে আছে তাকে আমরা বলবো বেস প্লেট। আর যে স্পর্শকতন্ত্র কি, যে মাকড়সার হচ্ছে পায়ের মধ্যে কিছু দেখা যাচ্ছে তাদেরকে আমরা কি বলবো, স্পর্শকতন্ত্র। ঠিক আছে, তাহলে সবার শুরুতে আমরা জানবো একটা ব্যাকটেরিয়া ফাজের মধ্যে কি কি থাকে, একটি ব্যাকটেরিয়া ফাজের মধ্যে কি কি থাকে। ক্লিয়ার? ওকে। তারপর যে এখান থেকে ক্যাপসোমিয়ার, এটার ক্যাপসোমিয়ারের সংখ্যা 2000, এতে 150টি জিন থাকে। এটা কিন্তু হচ্ছে গুলাই ফেলবা কার সাথে, এটা গুলাই ফেলবা হচ্ছে তুমি এই ক্ষেত্রে পড়ছো 158টি অ্যামাইনো অ্যাসিড, আর এখানে গিয়ে কি পড়বা, এখানে গিয়ে হচ্ছে তুমি পড়বা 150টি তোমার জিন। তো এই দুইটার সাথে হচ্ছে প্যাচ যেন না লাগে, ঠিক আছে, 150টি জিন এটার সাথে যেন প্যাচ না লাগে। ক্লিয়ার? ওকে। তারপর দেখো এদের দৈর্ঘ্য প্রস্থগুলো হচ্ছে তোমার খুব বেশি ইম্পর্টেন্ট না, যে মাথার দৈর্ঘ্য কত, পায়ের দৈর্ঘ্য কত, তোমার যদি মনে থাকে মনে থাকবে, আর যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, ঠিক আছে, খুব বেশি যে ইম্পর্টেন্ট সেরকমটা না। তারপর দেখো এই ক্ষেত্রে হচ্ছে তোমার ডিএনএ তে নিউক্লিওটাইড কতটুকু থাকবে, 60,000 জোড়া, 60,000 জোড়া। কারণ এই T2, এই যে তোমার ভাইরাসটা, এটা কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস, এটা বলো তো। ডিএনএ ভাইয়া, কি ভাইরাস? ডিএনএ। ডিএনএ ভাইরাস। তাহলে যেহেতু ডিএনএ ভাইরাস, এই ক্ষেত্রে হচ্ছে নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকবে, ডিএনএ থাকবে। এখন ডিএনএ এর মধ্যে কি থাকে, নিউক্লিক অ্যাসিডটা কি দিয়ে তৈরি, অনেকগুলো নিউক্লিওটাইড একটার সাথে আরেকটা যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয় না। তাহলে এটা সংখ্যা কত, 60,000 জোড়া, নট 60,000, নট 60,000, 60,000 জোড়া, তার মানে কি 1,20,000। মনে থাকবে, কারণ এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা নিউক্লিয়, আমাদের ডিএনএ কি ডাবল স্ট্যান্ডার্ড না, তাহলে এটা আমরা মনে রাখবো। বুঝছো কিনা? জি ভাইয়া। তারপর হচ্ছে দেখো, এই যে তোমার স্পর্শতন্ত্র কয়টা থাকে, স্পর্শতন্ত্র 6টা। তুমি যদি এইখান থেকে তাকাও, এর পা কয়টা দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। বুঝছো? ইজিলি আমরা মনে রাখতে পারবো, 6টা। তারপর হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি থেকে তোমাদের এইচএসসি তে যারা পড়ছো তারা তো মোটামুটি জানো যে লাইটিক, লাইসোজেনিক আমাদের ডিটেলসে পড়তে হয়। তো এই ক্ষেত্রে তোমার এখানে ডিটেলস লাগবে না, মোটামুটি নামগুলো পড়ো তাহলেই হবে। যে দুইটা চক্র আছে, একটা লাইটিক চক্র আর একটা হচ্ছে তোমার কি লাইসোজেনিক চক্র। লাইটিকে কি হয়, লাইটিকে হচ্ছে যে সেলটা থাকে, সেলের প্রাচীরটা বিদীর্ণ একদম ফাটা, এটাই হচ্ছে ভিতর থেকে বের হয়ে চলে আসে। বুঝছো? ফাটা এটাতে যেহেতু চলে আসছে, এইখানে তাকে কি বলতেছি আমরা, বিগলনকারী, মানে একবার ধ্বংসযজ্ঞ চালায় বাইরে চলে আসবে ভাইরাস গুলো, ঠিক আছে। আর যেটা হচ্ছে লাইসোজেনিক চক্র, এটা কি সম্পূর্ণ ফাটা, এটা এরকম ভাবে আসবে না। ক্লিয়ার? একে বলবো আমরা টেম্পারেট দশা, আর আগেরটা যেহেতু সব ফাটা, এটাতে চলে আসতেছে বিগলনকারী বা হচ্ছে ভাইরুলেন্ট দশা বলবো আমরা, বা চক্র বলবো, ঠিক আছে। ওকে। তো এটা যদি আমরা এই ক্ষেত্রে মনে রাখি যে বংশবিধির ক্ষেত্রে দুইটা নাম বললাম প্রথমে, তারপর দেখো হচ্ছে তার এই যে এটা, যে লাইটিক চক্রে প্রতি মিনিটে হচ্ছে প্রতি 30 মিনিটে হচ্ছে তোমার 300টি, তাহলে প্রতি মিনিটে কয়টা হয়, যদি হচ্ছে আমরা গড় করা ট্রাই করি, 10টা না কয়টা বলো। জি ভাইয়া, 10টাই। ওকে। তাহলে এই যে এই ইনফরমেশনটা আমরা এই ক্ষেত্রে মনে রাখবো। তারপর যে তোমার ধাপ সমূহ থেকে হচ্ছে খুব যে কোশ্চেন চলে আসবে ব্যাপারটা এমন না, একবার তুমি মনে রাখতে পারো যে এটা তো হচ্ছে আমাদের যদি ফিগারটা দেখি তাহলে ধরো আমরা আরো সহজে বুঝবো। যে দেখো, প্রথম হচ্ছে তোমার, আচ্ছা 1 সেকেন্ড, আমি 30 সেকেন্ড নিতেছি একটু, একটা কল আসছে। হ্যালো, চলে আসছি। আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা জিনিসগুলো একটু রিকল করি তাহলে দেখো, যে একটা এসে আগে ল্যান্ডিং করলো, এর উপর ল্যান্ডিং করলো, তারপর হচ্ছে তার যে ডিএনএটা আছে এর ভিতর প্রবেশ করে দিল, ডিএনএটা হচ্ছে খন্ডায়িত এখানে আবার নতুন ভাবে তার যে ধরো ছোট ছোট দেহের খন্ডগুলো আছে এগুলো তৈরি করলো আলাদা আলাদা ভাবে, এগুলো হচ্ছে আবার রিমডেলিং হলো, রিমডেলিং হয়ে নতুন একটা ভাইরাস রূপে বাইরে চলে আসলো। ব্যাপারটা তো এরকমই, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে তোমার এই ক্ষেত্রে মোটামুটি জানলেই এনাফ। আর এটা তোমার ধরো মেডিকেল ওইভাবে আসবেও না যে নিচের কোনটি ধাপ টাপ এই সেই হাবি যাবি, তুমি চাইলে জাস্ট একবার রিডিং দিয়ে রাখতে পারো, ঠিক আছে, রিডিং দিয়ে রাখতে পারো লাইটিক চক্র। আর লাইসোজেনিকের ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হচ্ছে তুমি মনে রাখবা যে তোমার এটা পার্থক্যটা যদি আমরা পড়ি তাহলে ধরো ইজি হয়ে যাবে, এক পার্থক্য বললেই হয়ে যাবে। এর আগে আসো আমরা একটু আরেকটা জিনিসের ক্ষেত্রে পড়ে রাখি, যে তোমার লাইটিকটা ঘটে কোথায়।
লাইটিকটা ওটা হচ্ছে তোমার টি সিরিজ যুক্ত যেগুলো আছে তাদের মধ্যে ঘটবে হচ্ছে তোমার লাইটিক, আর ল্যামডা ফাজের মধ্যে ঘটবে হচ্ছে তোমার লাইসোজেনিক। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে লাইসোজেনিক চক্র কাদের মধ্যে ঘটে আর লাইটিক চক্র কাদের মধ্যে ঘটে, মনে থাকবে না? মনে করবে টি দিয়ে যারা শুরু হচ্ছে সবার মধ্যে হচ্ছে কি তোমার লাইটিক, আর ল্যামডা ফাজের মধ্যে কি করবে লাইসোজেনিক চক্র, মনে থাকবে তো? ওকে, এটা যদি মন থাকে পরে আসো যে আমরা এখান থেকে যদি এই চার্টটা পড়ে ফেলি তাহলে মোটামুটি তোমার মেডিকেলে কভার হয়ে যাবে চার্ট পড়ে গেলে, ঠিক আছে? এই দেখো, ওকে, একটা হচ্ছে তোমার বিদারণ ঘটায়, তাহলে কোশ্চেন আসবে কোথায় বিদারণ ঘটায়, আমরা একটা যদি মনে রাখি লাইটিক নামে ভেঙে চড়ে একদম বের হয়ে আসবে, বিদারণ ঘটাবে, ক্লিয়ার? পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া থেকে হচ্ছে বিদারিত হয়, ব্যাকটেরিয়া থেকে বের হয়ে আসবে, তাহলে ব্যাকটেরিয়া থেকে যদি এখানে বের হয়ে আসে তাহলে লাইসোজেনিক এই ঘটনা ঘটবে না, সহজ জিনিস। এটা করতেছে তোমার টি সিরিজে, টি সিরিজ না মানে টি সিরিজ যুক্ত ফার্স্ট, টি সিরিজ হচ্ছে আবার একটা চ্যানেলের নাম, তাই না? তো যাই হোক, তাহলে টি সিরিজ যুক্ত যে তোমার ফাঁস গুলো আছে তাদের মধ্যে করবে, ফাঁস মানে কি, যে হত্যাকারী, কাউকে হত্যা করে ফেলবে এরকম। আর ল্যামডা সিরিজ যুক্ত গুলোর মধ্যে কোনটা করবে লাইসোজেনিক, মনে থাকবে না? টি তে লাইটিক, ল্যামডাতে লাইসোজেনিক, ওকে। এটা তারপর হচ্ছে লাইটিক চক্র যদি একবার সম্পন্ন হয় তাহলে কি অনেকগুলো হচ্ছে ভাইরাসের সৃষ্টি, আমরা তো বললাম আধা ঘন্টায় হচ্ছে 300টির মতো চলে আসে, তাহলে অনেক কিছু না, অনেক কিছু আর কি। আর এই ক্ষেত্রে হচ্ছে মাত্র হচ্ছে 2টি ভাইরাস, এটা মনে রাখবো সংখ্যাটা, ঠিক আছে? তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রোফাস, কোথায় প্রোফাস গঠিত হচ্ছে, কোথায় প্রোফাস গঠিত হচ্ছে না, কোথায় গঠিত হয় কোথায় গঠিত হয় না, এটা কোশ্চেন মনে রাখবা। প্রোফাসটা কি, এই যে এই ক্ষেত্রে দেখো, এই যে কাইন্ড অফ তোমার ধরো দুইটা ডিএনএ যখন একসাথে মিক্সড হয়ে যায়, ধরো একটা হচ্ছে ভাইরাসের ডিএনএ একটা ব্যাকটেরিয়ার ডিএনএ, একটা ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ, তো তাহলে তাদেরকে একটা ধরো সংকরের মতো লাগতেছে না, যে দুইটা মিক্স ভিন্ন ধর্ম জিনিস একসাথে যুক্ত হয়ে গেল, তখন তাদেরকে আমরা প্রোফাস বলবো। তো এই প্রোফাসটা কোথায় তৈরি হয় দেখো তো, এই যে লাইসোজেনিক চক্রে প্রোফাস গঠিত হয়, তাহলে গঠিত হয় না কোথায়, লাইটিক চক্রে, মনে থাকবে না এটা? জি ভাইয়া। ওকে, এই ইনফরমেশনটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট, ওকে। আর কিছু হচ্ছে আমাদের এখান থেকে লাগবে না। এরপর আসলে যে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্বটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। অর্থনৈতিক গুরুত্ব থেকে তোমার কি কি আসবে, যে হচ্ছে তোমার উপকার, অর্থনৈতিক গুরুত্ব মানে শুধু উপকার না, অর্থনৈতিক গুরুত্ব মানে অপকার। তো উপকার মানে কি, ভাইরাস থেকে আমরা কি পাবো, যেহেতু এরা মাইক্রোবস, এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের টিকা তৈরি করতে পারবো। তারপর হচ্ছে তোমার অপকার হিসেবে কি, এটা বিভিন্ন ধরনের রোগ ছড়াইতে পারে, তো রোগগুলো হচ্ছে আমাদের লাগবে। তাহলে আসলে আমরা যদি একসাথে এই ক্ষেত্রে দেখে ফেলি, আমি কি বেশি নিচে চলে গেলাম? না, ঠিক আছে। এই যে ভাইরাসের হচ্ছে অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আমরা চলে আসি, তো অর্থনৈতিক গুরুত্বের মধ্যে তুমি বেশি ইম্পর্টেন্স দিবা টিকা হিসেবে কি কি তৈরি করতে পারি, যে ভাইরাস দিয়ে কি কি টিকা তৈরি করা হয়, ঠিক আছে, ভাইরাস দিয়ে কি কি টিকা তৈরি করা হয়, ওকে। এই টিকার ক্ষেত্রে হচ্ছে এই নামগুলো হচ্ছে তুমি চাইলে এই টেকনিক দিয়ে, তারা যে জনে জনে পাশে বসে টিকা খায়, ঠিক আছে, জনে জনে পাশে বসে টিকা খায়, এরকম একটা কিছু দিছে, তারা চাইলে, তুমি চাইলে এটা দিয়ে মনে রাখতে পারো, চাইলে নিজের মতো করে মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে ভাইরাস থেকে আমরা কি কি টিকা পাচ্ছি এটা মনে রাখবো। সবচেয়ে ওষুধ হিসেবে কোনটা, এটা একটু লেস ইম্পর্টেন্ট, তবে চাইলে তুমি টিকাটা বেশি গুরুত্ব দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। খরগোশ নিয়ন্ত্রণে হচ্ছে কি মিক্সো ভাইরাস ব্যবহৃত হয়, খরগোশ নিয়ন্ত্রণে কোনটি, মিক্সোভাইরাস। জিন প্রকৌশল হচ্ছে বাহক হিসেবে ভাইরাস ব্যবহৃত হয়, ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ব্যাকটেরিওফাজ। এই যে বললাম না, একটা ব্যাকটেরিয়া ধরো ক্ষতি করে, একে মারার জন্য আমার কি লাগবে, ব্যাকটেরিয়াকে হত্যাকারী লাগবে, ফাজ মানে হত্যাকারী, তার মানে কি হবে ব্যাকটেরিওফাজ, ঠিক আছে, সহজ না? জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে তোমার হচ্ছে ব্রোকেন টিউলিপ তৈরিতে হচ্ছে কি ব্যবহার করে, ব্রোকেন টিউলিপে হচ্ছে তোমার, এটি কিসের মাধ্যমে হয়, ভাইরাসের মাধ্যমে হয়। তো ব্রোকেন টিউলিপটা কি, হচ্ছে তোমার ফুলের মধ্যে একটা সাদা 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 একটা ছোপ ছোপ দাগ পড়ে, তো এই দাগটা বললে কি হয়, ফুল, এই ফুলটাকে কি হয় আরো অ্যাট্রাকটিভ লাগে, বুঝছো? ফুলের মধ্যে যখন দাগ দাগ পরে আরো অ্যাট্রাকটিভ লাগে, তো এই ক্ষেত্রে হচ্ছে ধরো আমরা ভাইরাস ইউজ করতে পারি, তবে তোমার বেশি দরকার হচ্ছে টিকারটা মনে রাখবা, তারপর হচ্ছে ওষুধটা একটু মনে রাখবা, ঠিক আছে, আর লাগবে না এক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে মানবদেহে হচ্ছে ধরো কোন ভাইরাস হচ্ছে কোন ধরনের রোগ, এটা হচ্ছে আমরা বই থেকে পড়ে ফেলি, দুইটাই দেখে দিতেছি, দুইটা থেকে পড়লেই হবে, তোমাদের সমস্যা নেই। এই যে দেখো, রোগ সৃষ্টিকারী একটা হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টি করবে, আর একটা হচ্ছে কি মানবদের রোগ সৃষ্টি করবে ভাইরাস গুলো। তো দেখো টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো, এটা থেকে মনে রাখো টোবাকো মানে তামাক পাতা, তো তামাক পাতার এর মাধ্যমে যে ভাইরাসটা হচ্ছে তোমার স্প্রেড করবে, তামাক পাতার মধ্যে স্প্রেড করবে, তাহলে তার বাহকটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে জানতে পারবো বিন, এই ক্ষেত্রে মনে রাখবো এটা ইংলিশ ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারো সিম। তারপর হচ্ছে টুংরো, টুংরোটা হচ্ছে কি দান, মনে রাখবো। কি ভেঙে ফেলতেছে আমার আশেপাশে, সাউন্ড হইতেছে কি তোমাদের কাছে? সমস্যা নাই ভাইয়া। ভূমিকম্প চালাই দিছি নিচে। আচ্ছা যাই হোক, তাহলে কিসের মাধ্যমে হয়, পোষক দেহটা হচ্ছে আমাদের একটু জানলেই হবে, ক্লিয়ার। তারপর হচ্ছে যে মানুষের মানবদেহে কি কি রোগ হয়, তো মানবদেহে হচ্ছে কোন ভাইরাসের মাধ্যমে কি রোগ হয়, এটা তো মোটামুটি ধরো, বা পোষক দেহ কোনটা, এটা মোটামুটি ধরো আমরা কয়েকটা জিনিস আগে থেকে জানি, যেরকম এইচআইভি মানুষের, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে দেখো মেডিকেলে কিন্তু অনেকগুলো কোশ্চেন চলে আসে, ঠিক আছে, তাহলে এগুলো তোমার দাগানো আছে এই ক্ষেত্রে।
ভাইয়া দাগানোগুলো পড়লেই হবে নাকি পুরো বক্সটাই পড়া লাগবে? আগে দাগানো গুলো পড়বা, কিন্তু হচ্ছে তোমার ধরো সেফ থাকার জন্য মোটামুটি ধরো আমি আমি আর একটু দাগাই দিই। সেফ থাকার জন্য কোনগুলো পড়বা? রবিউলা লাগবে, পোলিও লাগবে, ইনফ্লুয়েঞ্জা, যেগুলো তোমার কাছে পরিচিত লাগে। হারপিস লাগবে, ফুড এন্ড মাউথ, পোলিও, ভাইয়া হারপিস। নভেল করোনা ভাইরাস লাগবে না, কারণ এটা 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 যদি আসে, পারবো না। নোবেল করোনা ভাইরাস হচ্ছে গরু ছাগলকে ধরছিল, এটার জন্য ধরো আমরা তো জানি। না না না, বাই এটা কিন্তু দাগানোর হুম ক্ষেত্রে বললাম। হুম পেপিলোমা ভাইরাস, এটাও তো তাই না, বুঝছো? ভাইয়া সৃষ্ট এখনই রোগের কি নামটা আমার জানবি। ভয়েস ইকো আসছে? বলো বলো। এখনই কি আমার ভয়েস ইকো আসছে? হ্যাঁ, ইকো না, তোমারটা মানে একটু মানে কেটে কেটে আসে এরকম আর কি, ক্লিয়ার না। হয়তো বা তোমার ল্যাপটপে আসতো, তো তোমার মনে হয় ল্যাপটপ স্পিকারে হয়তো বা কোনো ইস্যু থাকতে পারে, মেবি। বোঝা যায়, সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো কোন ভাইরাসের কারণে হচ্ছে তোমার, কোন রোগ হচ্ছে এবং কোথায় হচ্ছে, এই জিনিসটা জানলে হচ্ছে আমাদের হবে। ঠিক আছে, এক্ষেত্রে যেগুলো দাগানো আছে এগুলো হচ্ছে আগে পড়বা, তারপর হচ্ছে যদি নতুন পড়তে পারো পড়বা, না পড়লে নেই। আর আমি তো একটা জিনিস তোমাদেরকে বলি যে কিছু চ্যাপ্টারে কিছু টপিক দেখবা যে ভুলে যাও। তো এই টপিক গুলোকে হচ্ছে তুমি ধরো একটা স্টিকি নোট নিয়ে, ধরো ওই স্টিকি নোটের মধ্যে লিখে রাখবা যে সাপোজ অনুজীবের মধ্যে তুমি কি ভুলে যাবা। ভুলে যাবে হচ্ছে তোমার ধরো অর্থনৈতিক গুরুত্ব, ধরো কথার কথা অর্থনৈতিক গুরুত্ব তোমার মনে থাকে না, তাহলে অর্থনৈতিক গুরুত্ব এক নাম্বার হেডিং দিয়ে লিখে স্টিকি নোট দিয়ে অনুজীবের চ্যাপ্টারের একেবারে ফ্রন্ট পেজে লাগাই রাখবা। তো যখন তুমি রিভিশনের সময় এই চ্যাপ্টারটা শুরু করতেছো, আগে তুমি এইখানের টপিক গুলোকে আগে রিভিশন দিবা। ঠিক আছে, তো এর মধ্যে তুমি চাইলে এই চার্টটাকে রাখতে পারো। তাহলে তুমি যদি এটা আগে রিভিশন দাও, তাহলে এটার প্রতি কিন্তু তোমার একটা স্পেশাল টেনশন চলে আসবে, বুঝছো? তখন মনে থাকতে পারো, মনে রাখতে পারবা। ক্লিয়ার? এভাবে আর কি মনে রাখবো এই ক্ষেত্রে আমরা। এই যে আরেকটা ধরো হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে তোমার ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, ভাইরাস ঘটিত রোগ। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগও কিন্তু আছে, ভাইরাস ঘটিত রোগও আছে। তাহলে আমরা যদি একটা মনে রাখি, বাকিগুলো কিন্তু ইজিলি এখান থেকে ধরো নালিফাই করে কিছুটা হলে আমাদের হেল্প হবে। তাহলে ভাইরাস ঘটিত রোগটাও মনে রাখবা। এই টেকনিকটা একটু সুন্দর, যে হাই হাই দেশে দেশে বসন্ত মাস এলো, জুয়েল ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো, একটু ফানি আর কি। ঠিক আছে, বসন্ত মাস আসছে আর আরেকজনকে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেয়ে গেছে, বুঝছো? তো এটা দিয়ে হচ্ছে আমরা ভাইরাস ঘটিত রোগগুলো মনে রাখবো। দুইটা ছন্দ দিয়ে, এটা কিন্তু ছন্দ দিয়ে মনে রাখবা, এটা ছন্দ ছাড়া মনে রাখলে তুমি ভুলে যাবে। কারণ কিছু জিনিস আছে হচ্ছে তোমার ছন্দ ছাড়া মনে রাখা বেটার, কিন্তু এই জিনিসগুলো তোমার ছন্দ লাগবে, কারণ এত এত ইনফরমেশন তুমি যখন উল্টাপাল্টা একটা দেখবা শেষ, বুঝছো? তাই আমরা দুইটা দিয়ে মনে রাখবো। ওকে, তারপর হচ্ছে যে ভাইরাস ঘটিত হচ্ছে বিভিন্ন ধরনের রোগ, এর মধ্যে একটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস এটা দ্বারা কি বোঝাচ্ছি, যে লিভারের সংক্রমণ। ঠিক আছে, হেপাডি জি দিয়ে তোমার যদি কোনো কিছু শুরু হয়, এটা আমরা কি বলবো, লিভার। কার্ডি দিয়ে শুরু হলে আমরা মনে করবো হার্ট। পালমোনারি যদি থাকে বা পালমো থাকে, তাহলে বুঝে নেবো ফুসফুস। তাহলে হেপাটাইটিস মানে কি, ভাইরাসের সংক্রমণের কারণে যদি লিভারের কোনো ধরনের সংক্রমণ হয়, তাহলে তাকে আমরা কি বলবো, হেপাটাইটিস বলতে পারি। তো ভাইরাল হেপাটাইটিস কি হচ্ছে, তুমি যদি ধরো ভাগ করো, তুমি এখানে 5টা ক্যাটাগরি পাবা। হেপাটাইটিস A B C D E। ঠিক আছে, A B C D E। তবে এই ক্ষেত্রে হচ্ছে তোমার লাগবে এটা কি, লাগবে হচ্ছে দেখো যে সবচেয়ে বেশি হয় কোনটা, হেপাটাইটিস বি। তাহলে হেপাটাইটিস হলে হচ্ছে তোমার কোথায় সংক্রমণ ঘটে, এটা হচ্ছে আমার বেসিক কোশ্চেন। হেপাটাইটিস মানে নামের মধ্যে লুকিয়ে আছে লিভার, তাহলে লিভারে করবে। লিভার মানে কি, যকৃতে করবে। ঠিক আছে, ওকে। তারপর যদি হেপাটাইটিস সি কে বলা হয় তোষের আগুন বা নিরোগঘাতক সাইলেন্ট কিলার কে, মাহমুদুল্লাহ রিয়া। ঠিক আছে, এটা দাগায় চলে আসবে। সাইলেন্ট কিলার হচ্ছে গিয়ে হেপাটাইটিস সি ভাইরাস, মনে থাকবে না? জি ভাইয়া। তোষের আগুন, একটা কি গান আছে না, শাকিব খানের, অন্তরে তোষের আগুন। এবার মনে রাখবো, ঠিক আছে? এটা মনে রাখলে এই ক্ষেত্রে। তারপর দেখো হচ্ছে আমাদের কি দরকার, সুপ্তিকালটা। সুপ্তিকালটা কি, যে একটা হেপাটাইটিস বি ভাইরাস যদি হচ্ছে একটা মানুষের আক্রমণ করে, তাহলে কতদিন পরে হচ্ছে তার এই ক্ষেত্রে লক্ষণটা প্রকাশ পাবে। এই সুপ্তিকালটা মনে রাখবো, প্রথমটা, পরেরটা না। পরেরটা হচ্ছে আরেকটা রাইটারে, তো আমরা প্রথমটা মনে রাখবো। হেপাটাইটিস বি এরটা, সি এরটা মনে রাখবো। আর চাইলে এরটা মনে রাখতে পারো। আর DE এগুলো হচ্ছে ওইভাবে খুব একটা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এটা আর কি, বুঝছো? এটা। তারপর আসো যে, বুঝতেছো তোমরা? জি ভাই। ওকে, তাহলে এই যে এই চার থেকে এই ক্ষেত্রে যদি আমরা 3টা মনে রাখি তাহলেই হবে, আর কিছু নাই। এই যে দেখো, হেপাটাইটিস বিটাকে যদি আমি নির্ণয় করি, তাহলে কি দেবো, এইচবি সার্ভিস অ্যান্টিজেন দিব। ঠিক আছে, সার্ভিস অ্যান্টিজেন এই পরীক্ষাটি দিয়ে বা অ্যান্টিজেন একটা টেস্ট দিব, এই টেস্টের মাধ্যমে হচ্ছে আমি হেপাটাইটিস রোগটাকে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। এই ক্ষেত্রে আমরা ধরো এই ক্ষেত্রে দেখা দিই, এই যে জাস্ট এটা মনে রাখলে প্রতিকার টতিকার
প্রতিরোধটা লাগবে, ঠিক আছে। পেন্টাভ্যালেন্ট ডোজ পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ডোজ হচ্ছে কয়টি? চারটি। চারটি হচ্ছে থাকে, তারপর হচ্ছে তোমার ধরো চারটি হচ্ছে প্রতি 3 মাস পর, চতুর্থটি হচ্ছে 1 বছর পর, শেষেরটা হচ্ছে তোমার বুস্টার ডোজ হিসেবে নিতে হবে, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে তোমার শুরুতে হচ্ছে 3 মাস পরে পরে হচ্ছে একবার একবার করে সে টিকা দিবে, তারপর হচ্ছে গিয়ে আবার 1 বছর পরে টিকা দিবে, শেষে হচ্ছে 5 বছর পরে একটা বুস্টার ডোজ দিবে, ঠিক আছে। বুস্টার ডোজ ব্যাপারটা কি জানো? হচ্ছে তোমরা কাইন্ড অফ ধরো এসিসির আগে ওয়ান শট ক্লাস গুলো করতো না, যে আগে হচ্ছে কথার কথা একটা ভেক্টর চ্যাপ্টার, যেরকম হচ্ছে আমি আমার কলেজে ভেক্টর চ্যাপ্টার পড়েছে 2.5 মাসে, মানে সোজা কথা মানে 2.5 মাস, 3 মাসের কাছাকাছি মেবি চলে গেছে, তো একটা চ্যাপ্টার 2.5 মাসে পড়াইছে, তো কি আর বলবো। কিন্তু শেষে যখন হচ্ছে আমরা ওয়ান শট করি, ওয়ান শটে কি হয়, একদিনই হচ্ছে 3-4টা চ্যাপ্টার শেষ। তো ব্যাপারটা এরকম, বুস্টার ডোজটা হচ্ছে শেষের দিকে তোমাকে, মানে হচ্ছে ধর একটা যে পেশেন্ট তাকে দেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিরোধ। প্রতিরোধ আর প্রতিকারের মধ্যে পার্থক্য কি? প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সত্য নাকি মিথ্যা? সত্য। কোনটা ভালো, প্রতিরোধ ভালো না প্রতিকার ভালো? প্রতিরোধ, না প্রতিরোধ জানি না ভাই। প্রতিরোধ আর প্রতিকারের মধ্যে পার্থক্য কি? প্রতিকারটা হচ্ছে আগে, আর প্রতিরোধ মানে হওয়ার পরে যেটা, ওইটা না। হুম 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 ওকে, ওটা তাহলে কোনটা ভালো? রোগ হয়ে গেলে চিকিৎসা করা প্রতিকার ভালো? ভালো। প্রতিকার ভালো, কারণ রোগ হওয়ার আগে যদি ওইটা আমরা স্টপ কি করে বলছো? দিই। একজনে কেবলই তো বললা যে প্রতিকার হচ্ছে পরে, প্রতিরোধ হচ্ছে আগে। না, প্রতিকার আগে না। প্রতিকার পরে। কোনটা মেইন ভালো কথা আপনি হচ্ছে বলেন যেইটা ভাইয়া। আগে সেইটা ভালো। একটা হচ্ছে তুমি রোগ হওয়ার আগে চিকিৎসা দিয়ে দিতেছো যেন রোগটা তোমার হতেই না পারে, আরেকটা তাহলে হচ্ছে ওইটা কোনটা কি তোমার ভালো, ভালো? প্রতিরোধ হ্যাঁ, নাকি ওইটা প্রতিকার? আগেরটা ভালো, মানে আগেরটা ভালো। প্রতিরোধ না, কারণ প্রতিরোধে তো ভ্যাকসিন ডোজ 4টি দেওয়া হয়, ওইটাই তো আগে। হুম তবে প্রতিরোধটা ভালো, ঠিক আছে, মনে থাকবে। থাকবে কিনা? না ভাইয়া, ভুলে যাব। তোমার জ্বর হইলে তুমি চিকিৎসা নেওয়া ভালো, নাকি জ্বরের আগে হচ্ছে একটা ট্যাবলেট খেয়ে নিলে যেন জ্বর না হয়, কোনটা ভালো? আর ভাইয়া মনে থাকবে, এমনি হুম। বলছি। এর চেয়ে ধরো আরেকটা সহজ এক্সাম্পল দিই, যারা হচ্ছে এখানে আর গাড়িতে উঠলো। জ্বরটা তো আবার প্রতিরক্ষামূলক ব্যবস্থা, ওইটা তো ভালো আবার খারাপ দুইটাই। হ্যাঁ, কোনটা? বলছি জ্বর তো প্রতিরক্ষামূলক ব্যবস্থা, ওটা তো ভালো খারাপ দুইটাই, জ্বর আসলেও ভালো হয়, আবার বেশি না অতিরিক্ত না না, জ্বর ভালো জ্বরের হয়। ব্যাপারটা হচ্ছে আমি তোমার এক্সাম্পল হিসেবে দিতেছি। জ্বর আসলে তুমি যদি নাপা খাইয়ে ফেলো, এটা কখনোই হচ্ছে ভালো না। যেরকম হচ্ছে আমরা ম্যালেরিয়া নিয়ে পড়বো, তো জ্বর আসলে হচ্ছে তুমি একটা নাপা খাইয়ে বসে থাকলা, তো তোমার লাভ আছে? কোনো লাভ নেই। কারণ জ্বর হচ্ছে তোমার জন্য ধরো মানে তোমার বন্ধুর মতো, সে তোমাকে বলতেছে যে তোমার মধ্যে একটা কোনো সমস্যা আছে। এখন এই মোমেন্টে তুমি কি করলে, একটা ইস প্লাস একটা নাপা প্যারাসিটামল খেয়ে জ্বরকে বললো তুই বেশি বুঝোস, তুই চুপ থাক। তো ও হচ্ছে বেশি না বুঝে ও যখন চুপ থাকলো, আস্তে আস্তে তোমার ধরো এই ক্ষেত্রে ধরো ম্যালেরিয়া জীবাণু কি করবে, তোমার হচ্ছে আরবিসি গুলোকে ব্রেকডাউন করতে 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 এনিমিয়া হয়ে পেশেন্ট মারা গেল ওইখান দিয়ে। আর হচ্ছে কি, সে প্যারাসিটামল খায় জ্বরকে হচ্ছে থামায় রাখছে। তো এটা আর কি, জ্বর হচ্ছে বন্ধুর মতো, এটা এক্সাম্পলের মতো আর কি। ধরো আরেকটা ভালো এক্সাম্পল দিয়ে বুঝবা, যে ধরো এটা কি, এসব কি লিখছিলাম, ধরো মুছে ফেলি। একটা ভালো এক্সাম্পল দিই, ধরো হচ্ছে অনেকে হচ্ছে গাড়িতে উঠলে বমি করো, এরকম অনেকে আছে না? ঠিক আছে, গাড়িতে উঠলে হচ্ছে বমি বমি লাগে, এরকম তো অনেকে আছে। এখন হচ্ছে তুমি যে বমির যে ট্যাবলেটটা খাবা, এই ট্যাবলেট হচ্ছে তোমার ধরো গাড়িতে ওঠার আগে খাওয়া ভালো, নাকি হচ্ছে কিছুক্ষণ হচ্ছে বমি টমি করার পরে একদম অবস্থা ধরো শরীর ধরো দুর্বল হওয়ার আগে পরে হচ্ছে খাওয়া খাওয়া ভালো? ভালো। আগে খাওয়া ভালো না? তো হচ্ছে আগে যে খাইতেছো এটা আগে। হচ্ছে তুমি হ্যাঁ। বমিটাকে হচ্ছে প্রতিরোধ করতেছো, বা হচ্ছে তোমার যে একটা ডিজিনেস লাগবে, একটা ধরো মাথা ব্যথা হবে, এটাকে আগেই তুমি প্রতিরোধ করতেছো, তাহলে ওইটা ভালো। আর তুমি যদি পরে খাও বমির ক্ষেত্রে, আবার ধরো এই ক্ষেত্রে আবার কাহিনী হচ্ছে কি, যদি একবার যদি এই ক্ষেত্রে তোমার ধরো যে আমরা কানের ক্ষেত্রে পড়ছিলাম না, যে ওইখানে কি থাকে, এম্পোলার ভিতরে কিছু হচ্ছে রুম থাকে। তো এই ক্ষেত্রে তোমার যদি একবার যদি কারো কি বলে যে বমি বমি লাগতেছে এরকম শুরু হয়ে যায়, তখন যে ওষুধ নিলেও সে আর লিস্ট হচ্ছে কিছুক্ষণের মধ্যে তার ধরো স্বস্তি পাবে না, ঠিক আছে। তাই লিস্ট হচ্ছে জয় ট্রিপ একটা ট্যাবলেট আছে, এটা হচ্ছে তোমার খেতে হবে প্রায় 30 মিনিট আগে, বুঝছো? আচ্ছা, যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমরা এখন ভালো এটা নিয়ে। আছেন আপনি? হম আসো, ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে কি মনে রাখবে, এটা হচ্ছে কিসের কারণে, এটা ফ্লেভি ভাইরাস বা হচ্ছে ডেঙ্গু ভাইরাসের কারণে হচ্ছে কি হয়, ডেঙ্গু রোগ হয়। কিসের মাধ্যমে ছড়ায়? মশা, তাই তো। এটা একটা আরএনএ ভাইরাস, তা আরএনএ ভাইরাস নাকি ডিএনএ ভাইরাস আমরা কিসের মাধ্যমে জানবো? নেমোনিক্স দিয়ে পরে ফেললেই হবে। তারপর হচ্ছে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কয়জনের জ্বর হয়?
কয় ধরনের লক্ষণ? তার তিনটা জিনিস পাবে, একটা সাধারণ ডেঙ্গু জ্বর হবে, একটা হেমোরেজিক হবে, একটা ডেঙ্গু শক সিনড্রোম হবে। ক্লিয়ার? এখন সাধারণ ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাটা মনে রাখতে হবে। আর মশা কামড়ানো 2 থেকে 7 দিন পর পর হচ্ছে একটু একটু জ্বর 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 দেখা দিবে। ঠিক আছে? ওকে। আর এই ক্ষেত্রে কি হাড় ভাঙা জ্বর, এটা কি হাড় ভাঙা জ্বর, এটা খুবই ইম্পর্টেন্ট যে হাড় ভাঙা জ্বর নিচের কোনটি বা হাড় ভাঙা জ্বর কখন দেখা যায়? কখন দেখা যায়? ডেঙ্গুর ক্ষেত্রে। ঠিক আছে? এইটা। আর হেমোরেজিক সিনড্রোমটা কি? ওকে, রক্ত জমাট বাঁধতে পারে না। ঠিক আছে? রক্তক্ষরণ দেখা যায়, ত্বকের নিচে রক্তক্ষরণ। হেমোরেজিক, হেমো কথার মানে হচ্ছে তোমার ব্লাড, তাহলে মনে রাখবে এটা ব্লাড রিলেটেড কোনো কিছু। ডেঙ্গু শক সিনড্রোম, হেমো কনসেন্ট্রেশন করতে দেখা যায়। এই তিনটা নাম মনে রাখবা, দ্যাটস ইট। জ্বরের টেম্পারেচারটা মনে রাখবা, তাহলেই হবে। ঠিক আছে? এখন হচ্ছে আমরা রোগ কিভাবে নির্ণয় করব? ডেঙ্গু হলে স্বাভাবিকভাবে আমাদের অন্যতম লক্ষণটা কি আমরা দেখি, যে প্লেটলেট মাত্রাটা দেখি। প্লেটলেটের নর্মাল কাউন্ট হচ্ছে তোমার ধরো 1.5 লাখ, বা হচ্ছে নর্মাল কাউন্ট হচ্ছে তোমার কত থাকে, 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত থাকে। তো যদি এর নিচে চলে যায়, এর যদি অনেক নিচে চলে যায়, তাহলে আমরা কি বুঝতে পারবো? আমরা বুঝবো যে তাদের মধ্যে একটা ডেঙ্গু দেখা দিয়েছে। বুঝছো? এরকম আর কি, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। এছাড়া হচ্ছে রক্তের এনএসএ অ্যান্টিজেন, শুধু হচ্ছে টেস্ট গুলোর নাম, ইমিউনোগ্লোবিন জিএম, এই অ্যান্টিবডি গুলো হচ্ছে তোমার দেখে হচ্ছে কি আমরা বুঝতে পারি। ক্লিয়ার? চিকিৎসা, চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে কি নিব আমরা, বলো তো? অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। আর হচ্ছে প্লেটলেট ট্রান্সফিউশন। প্লেটলেট ট্রান্সফিউশন, ট্রান্সফিউশন মানে কি? সহজ কথা, রক্ত দেওয়া। এখন রক্ত দেওয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার ধরো অনেক ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে কাউকে তুমি ফ্রেশ ব্লাড দিবা, কাউকে হচ্ছে তুমি আরবিসি দিবা, কাউকে হচ্ছে তুমি প্লেটলেট দিবা, কাউকে হচ্ছে শুধু প্লাজমা দিবা, এরকম। বুঝছো? তো এই ক্ষেত্রে আমরা কি দিব, যেহেতু হচ্ছে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কোনটা কমে যাচ্ছে? আরবিসি, রক্তকণিকা আমাদের কয় ধরনের? 3 ধরনের না? যেহেতু এখানে শুধুমাত্র প্লাটিলেট কমে যাচ্ছে, তাই এটাকে আমরা কি দিব? শুধু প্লাটিলেটটা দিব। আর কোন ধরনের ওষুধ দেওয়া যাবে না? অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিব না, একটুকুই মনে রাখলে হবে। ঠিক আছে? আর কিচ্ছু না। বুঝছো নি? তারপর দেখো চিকুনগুনিয়া, তারপর হচ্ছে নিপা ভাইরাস, জিকা ভাইরাস, ইবোলা ভাইরাস, পেপিলোমা, হার্পিস। এগুলোর ক্ষেত্রে তুমি শুধু কি মনে রাখবা, এই ক্ষেত্রে তার বাহক কিসের মাধ্যমে সে বাহিত হচ্ছে এবং কাকে আক্রমণ করে। ঠিক আছে? কিসের মাধ্যমে বাহিত হয়ে কাকে আক্রমণ করে, আর কোনটা কোন ধরনের ভাইরাস, আরএনএ নাকি ডিএনএ, এটা তো আমার এখানে মনে পড়ার দরকার নেই। এটা আমরা কিভাবে পড়বো? ডিএনএ ভাইরাসের 4টা মুখস্থ করবো, বাকি যা আছে সব আরএনএ ভাইরাস মনে থাকবে। বুঝছো নি? পেঁপের রিং স্পট, পেঁপের রিং স্পটটা কি? যারা হচ্ছে ধরো গ্রামে থাকো, পেঁপে গাছ দেখছো, দেখবা গোলাকার গোলাকার এরকম পেঁপে থাকলে এরকম এরকম ছুপ 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 হয়ে যায়, এটা হচ্ছে রিং স্পট। এটা হচ্ছে আমাদের পেঁপে কুমড়া হয়ে গেছে, যাই হোক, একই কথা। ঠিক আছে? তাহলে দেখো যে নিপা ভাইরাস, নিপা ভাইরাস হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছে? বাদুর কাঁচা খেজুরের রসের মাধ্যমে এটি কি মানব দেহে সংক্রমিত হতে পারে, এটা মনে রাখবো আমরা এখান থেকে। ঠিক আছে? তারপর হচ্ছে জিকা ভাইরাস, জিকা ভাইরাসের হলে নবজাতকে কি হয়? মাইক্রোসেফালি হয়, এটা মনে রাখবো। মাইক্রোসেফালি মাথাটা হচ্ছে ধরো পিচ্ছি হয়ে যাবে। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে এই ক্ষেত্রে। তারপর যে পেপিলোমা ভাইরাস, এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে হয়, এটা ধরো এই কারণে ধরো টিকা দিয়ে দিতে হয়। ঠিক আছে? ইউটেরাসের ইউটেরাসের মুখের দিকে, বা অনেক সময় এটাকে কি বলে, যে জরায়ু ক্যান্সার এরকম বলা হয়ে থাকে। ঠিক আছে? তো এইখানে ধরো এরকম একটা রোগ হয়, কিসের কারণে হয়? পেপিলোমা ভাইরাস, এটা মনে রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ধরো বর্তমান বিশ্বে ধরো এই টিকাটা দেওয়া মোটামুটি অনেকটি সেফ, কারণ এই রোগে ধরো অনেকেই সমস্যা হয়ে যায়। ক্লিয়ার? এটা আর কি শুরু থেকে, আর কিছু না। নোবেল করোনা ভাইরাস তোমরা একবার রিডিং দিয়ে রাখো, এটা থেকে তোমাদের এবার কোশ্চেন আসার সম্ভাবনা কম, যদি আসে কি আসবে, এটা তোমার কখন আবিষ্কৃত, কখন দেখা গেছে, এটা কি কি লক্ষণ দেখা যায়, এক্ষেত্রে আমরা কি কি টেস্ট করব, কি কি চিকিৎসা দেবো, এতটুকু। ঠিক আছে? এটা তো সবাই হচ্ছে আমরা পরিচিত, তাই না, যে পিসিআর পরীক্ষা করি। বুঝছো? একবার রিডিং দিয়ে দিও তাহলেই হবে। ভাইরাস বুঝছো সবাই? ভাইরাসে কোনো কনফিউশন আছে? না ভাই। কয়েকটা এক্সাম্পল লাগবে, তারপর হচ্ছে তোমার অর্থনৈতিক গুরুত্বটা লাগবে, এই আর কি সহজ। তারপর হচ্ছে বৈশিষ্ট্যগুলো লাগবে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আসো, যদি আমরা পড়ে ফেলি, দেখা দিই। ব্যাকটেরিয়ার আকারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা মনে করি 0.2 থেকে 5 মাইক্রোমিটার, এটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার আকারটা। ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে যদি আমরা পার্থক্য ছক করি, তাহলে কিন্তু সহজে বুঝে যাব। ব্যাকটেরিয়াটা দেখো এককোষী, আর ভাইরাসটা কি ছিল আমাদের? ভাইরাসটা কি ছিল? অকোষীয়, তাই তো? এটা হচ্ছে ক্ষুদ্রতম সরল অণুবীক্ষণিক, ভাইরাসটা কি ছিল? অতি আণুবীক্ষণিক। ঠিক আছে? এই ক্ষেত্রে যদি আমরা জানি, তারপর যে বিজ্ঞানীদের নাম যদি মোটামুটি এই ক্ষেত্রে একটু জেনে রাখি, বৈশিষ্ট্য হলো এই ক্ষেত্রে দেখা যেতে হবে। এই ক্ষেত্রে
ব্যাকটেরিওলজি কি? এখানে হচ্ছে ব্যাকটেরিয়া সবকিছু নিয়ে আলোচনা করবো, তাকে আমরা কি বলবো? ব্যাকটেরিওলজি। এগুলো পারবা, যেগুলো না পারবে দেখে দিই। এই যে ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, তো ভাইরাসের বৈশিষ্ট্য যদি আমরা পড়ে থাকি তাহলে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পড়বো না, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি আমাদের পড়তে হবে। তো ব্যাকটেরিয়া থেকে যে আমি তো বললাম তাদের কি লাগবে, আমাদের আকারটা ইম্পর্টেন্ট, 0.2 থেকে 5 মাইক্রোমিটার, এটা মনে থাকবে, ঠিক আছে। এরকম তাদের আকার থাকে। তারপর তারা কি এককোষী, এটা সত্য মিথ্যার জন্য আসতে পারে, তারা এককোষী নাকি বহুকোষী, তারা এককোষী। তারা কি আদিকেন্দ্রিক নাকি প্রকৃত কোষী, তারা হচ্ছে আদিকেন্দ্রিক। তাহলে আদিকেন্দ্রিক রাইবোজোমটা কোন ধরনের থাকবে? 70S রাইবোজোম থাকবে, কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না, 70S রাইবোজোম থাকবে, ঠিক আছে। এগুলো এই যে যে যতটুকু দাগায় দিতেছি এই জিনিসগুলোই খুবই গুরুত্ব দিয়ে মনে রাখবে, ঠিক আছে। ব্যাকটেরিয়া যে কোষপ্রাচীরটা থাকে, কোষপ্রাচীর প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান, ঠিক আছে। পেপটিডোগ্লাইকান বা হচ্ছে তোমার মিউকোপ্রোটিন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার। এটা আমাদের এক্ষেত্রে মনে রাখবো। সাথে হচ্ছে তোমার আর কি কি থাকে এটার নামটা জেনে রাখবো, কিন্তু মেইনলি এটা হচ্ছে তার প্রথম উপাদান, ঠিক আছে। এটা মনে রাখতে হবে তোমার এখান থেকে। ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না, পারবা। ডিএনএ অঞ্চলকে নিউক্লিয়েট অঞ্চল বলা হয়, এটা আমরা আগেই পড়ছি, ভাইরাসের ক্ষেত্রেও আগেই পড়ে আসছে, ঠিক আছে। ওকে। তো হচ্ছে ভাইরাসের, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা জিনিস বাবা, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। তো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এই ক্ষেত্রেই তোমার কিন্তু এটা, এই গ্রাম মানে যে ওজন, কেজি গ্রাম এরকম না, এটা একটা বিজ্ঞানীর নাম গ্রাম, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে তিনি ধরো একটা এমন একটা প্রসেস আবিষ্কার করেন যার মাধ্যমে ধরো কোনো একটা ব্যাকটেরিয়া যদি তোমার ধরো, এই ধরো একটা ব্যাকটেরিয়া আছে, আর একটা ধরো এই একটা ব্যাকটেরিয়া, এখন একটা ব্যাকটেরিয়া ধরো প্রাচীরটা ধরো অনেক পুরো অনেক ভারী, আর একটা ব্যাকটেরিয়ার প্রাচীরটা ধরো পাতলা। এখন ধরো তুমি যদি বাহির থেকে তোমার ধরো একটা লাল রং তুমি ধারণ করলা, লাল রং ধরো এদের উপরে দিতেছো, ওকে। কথার কথা যে এর উপর ধরো তুমি একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল একটা রং দিলে, একটা টেস্ট। এখন রং দিলে কে বেশি রং ধারণ করতে পারবে, যার প্রাচীর পাতলা সে নাকি যার প্রাচীর পাতলা ভারী সে? যার প্রাচীর ভারী তাই তো সেই তো ধারণ করতে পারবে, তাই না? এখন যে ধরো সেই রংটা ধারণ করতে পারবে তাকে আমরা বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তাকে কি বলবো? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর বিজ্ঞানীর নাম গ্রাম আর কি, ঠিক আছে। আর যে ধরো এই রংটা ধারণ করতে না পারবে তাকে আমরা কি বলবো? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বুঝছো? এই গ্রাম মানে হচ্ছে ওজনের গ্রাম না কিন্তু, এটা খেয়াল রাখবা বারবার, ওকে। তাহলে যে বেসিক রং ধারণ করতে পারে তাকে আমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বলি আর কি। ফাজ ভাইরাসের প্রতি এরা খুবই সংবেদনশীল, একটু আগে বলছিলাম না সংবেদনশীল, কথাটার মানে কি বলতো? যে দেখলে সে খুশি হয়ে যায়, এরকম কি? সংবেদনশীল কথাটার মানে কি? কি ভাইয়া? সংবেদনশীল কথাটার মানে কি? বলেন, আপনি বলেন। আমি মানে বলতাম, হয়। অনেক বেশি কেয়ারফুল, সেনসিটিভ কিছু। হ্যাঁ, মানে ফাস্ট ভাইরাসের প্রতি এরা অনেক বেশি কেয়ারফুল, মানে ওদের জন্য অ্যাটাচড কিছু, মানে সেনসিটিভ। সংবেদনশীল তার ইংলিশই তো সেনসিটিভ। সেন্সিটিভ কথাটার মানে হচ্ছে আমরা কি বলছিলাম, ফাজ মানে টিটো ফাজ, ধরো কথার কথা এরকম সে হত্যা করে ফেলে। তো সংবেদনশীল কথাটার মানে হচ্ছে তাকে দেখলে সে হচ্ছে ধরো ভয় পাবে, এরকম, যে তাকে গুনে চলবে ব্যাপারটা। তো তার কাইন্ড অফ হচ্ছে ফাজ ভাইরাস গুলো তাকে মেরে ফেলতে পারে, এই কারণে তার প্রতি বেশি সে সংবেদনশীল। যা আসলে ভাই মাফ করো আমারে, এরকম একটা ব্যাপার স্যাপার, বুঝছো? আচ্ছা। আচ্ছা। তারপর প্রতিকূল পরিবেশে তারা কি এন্ডোস্পোর গঠন করে, এন্ডোস্পোর গঠন করে তারা হচ্ছে এখানে স্টোর থাকে, এটা হচ্ছে শৈবাল ছত্রাকে তোমরা পড়বা, হিপনোস্পোর এরকম থাকে। এর তাপমাত্রা কত? -17 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় তারা বাঁচতে পারে, ঠিক আছে। মাইটোসিস মিওসিস কিছুই ঘটবে না, ক্লিয়ার। এটা এই ক্ষেত্রে আমাদের মনে রাখলে হবে। কিছু হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে, কিছু হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচতে পারে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটা ভিন্ন কালার দিয়ে আঁকিয়ে দিই তোমাদেরকে। কেউ কেউ আছে তোমাদের অক্সিজেন থাকলে বাঁচতে পারেন, ঠিক আছে, ক্লোস্ট্রিডিয়াম এক্সাম্পল মনে রাখবা। আবার হচ্ছে কেউ কেউ হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে, এই যে এটা ধরো মুছে দিই এখানে কি। এই যে এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট, অক্সিজেনের উপর ডিপেন্ড করে, তার অক্সিজেনের উপর তার গুরুত্বটা কি, বা অক্সিজেন থাকলে সে কোন ধরনের আচরণ করে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, আমি এটা দেখাই দিলাম, ঠিক আছে। এই 14 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, উদাহরণ সহ মনে রাখবা, ক্লিয়ার। তারপর আসে ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ। তো শ্রেণী বিভাগ এই ক্ষেত্রে তোমার ব্যাকটেরিয়া অনেকগুলো এক্সাম্পল পাবে, এত এক্সাম্পল হচ্ছে তোমার মনে রাখার দরকারও নাই, আর মনে রাখলেও তোমার কোনোদিন মনে থাকবে না। তো এটা নিয়ে হচ্ছে এত প্যারা নেওয়ার দরকার নাই, শুধু নামটা মনে রাখবা। যে আকৃতির ভিত্তিতে তুমি ভাগ করবা, মানে আকৃতিটা যদি গোলাকার হয় তাকে বলবা কি? কক্কাস, ঠিক আছে। যদি দণ্ডাকার হয় নাম বেসিলাস, যদি সর্পিলাকার হয় তারপর হচ্ছে স্পাইরিলিয়াম, ঠিক আছে। কমা হলে বিব্রিও বলবো আমরা, ঠিক আছে, বিব্রিও কলেরি এরকম। তো এই জিনিসগুলো এই এখানে যেটা দিছি এটা ইম্পর্টেন্ট। তারপর তুমি মনে রাখবা কক্কাসের মধ্যে কি কি আছে।
মাইক্রোককাস, ডিপ্লোককাস, টেট্রাককাস, স্ট্রেপ্টোককাস, সার্সিনা, স্টেফাইলোককাস। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবা। তারপর হচ্ছে তোমার কোনটা আঙ্গুরের থোকার মতো কোনটা দেখতে, তারপর হচ্ছে চেইন বা মালার মতো কোনটা দেখতে, এটা মনে রাখলেই এনাফ। ঠিক আছে, এটা মনে রাখলে এনাফ। আর যাদের নাম দেখবো হচ্ছে তার মতো দিয়ে শুরু হচ্ছে, যেরকম স্ট্রেপ্টোকক্কাস, এই ব্যক্তির নাম প্রথমটাই হচ্ছে তোমার স্ট্রেপ্টোকক্কাস দিয়ে শুরু হচ্ছে। স্টেফাইলোকক্কাস প্রথমটা শুরু হচ্ছে কি দিয়ে, স্টেফাইলোকক্কাস দিয়ে শুরু হচ্ছে। তাহলে এই জিনিসটা তুমি মনে রাখবা। আর বাকি যেগুলো তুমি যে তোমার মাইক্রোকক্কাস, এই যে মাইক্রোকক্কাস বা মনোকক্কাস, এটা যদি তুমি যেহেতু কাছাকাছি উচ্চারণ করতে, তাহলে এটা মনে রাখবা। ডিপ্লো, এখানে ডিপ্লো মনে রাখা যাবে। তারপর হচ্ছে এখানে টেট্রা আছে, এখানে টেট্রা আছে, মনে রাখা যাবে। এছাড়া বাকি যেগুলো তোমার কঠিন, আল্লাহর হস্তে এগুলো মাফ করে দিবা। ঠিক আছে, এগুলো পড়ার দরকার নেই। তুমি জাস্ট একবার রিডিং দিবা, যদি দেখো তোমার উচ্চারণে মিলতেছে, মনে রাখা সহজ, মনে রাখবা। নয়তো বাদ। বেসিলাস, মনোবেসিলাস হতে পারে, ডিপ্লোবেসিলাস হতে পারে, স্ট্রেপ্টোবেসিলাস, কোকোবেসিলাস, পেলিসেড বেসিলাস। তাহলে এই নামগুলো ইম্পর্টেন্ট, যে কোনটা কোন রকম হতে পারে। ঠিক আছে, ওকে। তারপর আসলে এই ক্ষেত্রে ফিলামেন্টাস, সূত্রাকার বা স্কোয়ার, স্টিলেট, বহুরূপী কোনটা হতে পারে, এত কিছু হচ্ছে নাম আমাদের দরকার নাই, এক দুইটা করে মনে রাখলেই এনাফ। আর বৈজ্ঞানিক নাম একবার পড়বা, মনে থাকলে থাকলো, না থাকলে নাই, এটা এত আসবে না। ক্লিয়ার? এবং ফ্লাজেলের উপর ভিত্তি করে, ফ্লাজেলা, ফ্লাজেলা মানে কি, একটা ব্যক্তির মধ্যে তোমার ধরো যেরকম চলার মতো কিছু হচ্ছে, ধরো ফাইবার লাইক স্ট্রাকচার থাকে, তাদেরকে আমরা কি বলি, ফ্লাজেলা। এবং এট্রিকাস, বায়োলজিতে একদার মানে কি, একদার মানে নাই, তাহলে যাদের মধ্যে ফ্লাজেলা থাকবে না তাকে আমরা কি বলবো, এট্রিকাস। তো হচ্ছে মনোট্রিকাস, মনোকথার মানে কি এক, তার মানে কয়টা থাকবে, এক প্রান্তে একটি ফ্লাজেলা থাকবে, মনো এক। তারপর হচ্ছে তোমার লোফোট্রিকাস, দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকবে। শুধু জাস্ট এই সংখ্যাটা বলবা, কার মধ্যে কয়টা ফ্লাজেলা থাকছে, এটার নাম আর সংখ্যা, এটার নাম আর সংখ্যা। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে তুমি রিডিং দিবা, মন থাকলে ভালো, না মন থাকলেও ভালো। ঠিক আছে, শুধু মনে রাখবা কার মধ্যে ফ্লাজেলা কয়টি। যেন এমনিতে পারো যে কোশ্চেন আসলো মনোট্রিক আছে, ফ্লাজেলার ক্ষেত্রে কোনটি সত্য, বা মনোট্রিক আছে হচ্ছে দুটি ফ্লাজেলা থাকে, সত্য নাকি মিথ্যা, তখন যেন তুমি এটা পারো। ঠিক আছে, এটি। তারপর দেখো যে রঙের উপর ভিত্তি করে বলছিলাম, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ কে বলছিলাম না, রং করলে ভায়োলেট রং ধরে রাখবে। আর এই ক্ষেত্রে রং করলে ভায়োলেট রং ধুয়ে চলে যাবে, সাফরানিনের রং ধরে রাখবে। মানে ভায়োলেট রংটা কি হলো, এই ক্ষেত্রে ধুয়ে চলে গেল, মনে থাকবে। ভায়োলেট রংটা যেহেতু ধুয়ে চলে গেল, তাহলে তাকে আমরা কি বলবো, গ্রাম নেগেটিভ। তবে এই ক্ষেত্রে একটু কষ্ট করে হচ্ছে তোমার গ্রাম পজিটিভ নেগেটিভের উদাহরণটা আমাদের লাগবে। ঠিক আছে, এক দুটো উদাহরণ এক্ষেত্রে পড়ে রাখবা, বুঝছো। গ্রাম পজিটিভ নেগেটিভের উদাহরণটা লাগে, নিচের কোনটি গ্রাম পজিটিভ বিক্রিয়া, নিচের কোনটি গ্রাম নেগেটিভ। এখন তো তোমার দুইটা পড়ার দরকার নেই, একটা মনে রাখলেই হইতেছে, একটা মনে রাখ, বুঝছো। এই যে অক্সিজেনের নির্ভরশীলতা, যেটা মেন বই থেকে দেখাই দিলাম, একটা বাধ্যতামূলক অবায়বীয় সুবিধাবাদী, আর একটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়। এক্সাম্পল সহ, অক্সিজেনে বাঁচতে পারে না, বাঁচতে পারে, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, বুঝছো। একটা হচ্ছে অক্সিজেন থাকলে বাঁচতে পারবে না, একটা হচ্ছে অক্সিজেন না থাকলে বাঁচতে পারবে না। ঠিক আছে, দুইটা জাস্ট এনটি দিয়ে মনে রাখবা, আর একটা হচ্ছে সুবিধা, বুঝছো নি? জি ভাইয়া। ওকে, তাহলে এক্সাম্পল কি মনে রাখবা, এক্সাম্পল হচ্ছে মনে রাখার দরকার নেই, শুধু হচ্ছে তুমি ক্রাইটেরিয়া গুলো মনে রাখবা, যে কক্কাস, কক্কাস বেসিলাস, এরকম ক্রাইটেরিয়া মনে রাখবা। পরে যতটুকু মনে থাকে থাকলো, গ্রাম পজিটিভ নেগেটিভ এটা মনে রাখবা। এই যে দেখো, এই ক্ষেত্রে দিচ্ছি তোমার। তাহলে এই যে 2 নম্বরটা, এটা কি বলতো, এটা কি ট্রিকাস, মনোট্রিকাস হবে না, মাত্র একটা হচ্ছে ফ্লাজেলা আছে, তাই এটার নাম কি হবে, মনোট্রিকাস। এখন আসলে একটা ব্যাকটেরিয়াকে যদি আমরা দেখি, কিরকম দেখা যাবে। একটা ব্যাকটেরিয়াকে দেখলে, এই যে তোমার এইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, তাহলে সবার বাইরে দেখো তার একটা আবরণ আছে, আবরণটার নাম কি, ক্যাপসুল। নামগুলো মনে রাখো, কোশ্চেন আসবে নিচের কোনটি ব্যাকটেরিয়ার গঠনের বা বাহ্যিক গঠনের অংশ নেই। তাহলে সবার বাইরে একটা আবরণ থাকে, নাম ক্যাপসুল। যে আমরা ক্যাপসুলে যে ট্যাবলেট খাই সেগুলোর মতো অনেকটা ক্যাপসুল। ওকে, তারপর ভিতরে থাকে কোষপ্রাচীর, এরপর থাকবে কোষঝিল্লি বা সাইটোপ্লাজম, তার একটা মেমব্রেন থাকবে। ওকে, এরপর দেখো যে যেগুলো হচ্ছে তার পায়ের মতো, সুতার মতো, এগুলোর নাম ফ্লাজেলাম। এগুলোর নাম কি, ফ্লাজেলাম। তাহলে তার মধ্যে ফ্লাজেলামও থাকলো, ফ্লাজেলাম থাকলো। ওকে, তারপর দেখো কিছু হচ্ছে সূক্ষ্ম এরকম কাটার মতো অংশ দাঁড়িয়ে আছে, এটার নাম কি, পিলি বা পাইলি, যাই উচ্চারণ করো, পিলি অথবা পাইলি, ইংলিশে যেটা লেখা আর কি, পিলি পাইলি। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে রাইবোজোম থাকতেছে। বলো তো এই রাইবোজোমটা কি, 70s নাকি 80s, বলো, 70 নাকি 80? 70s। 70s। নাফিস আসো? হ্যাঁ ভাইয়া আসি। আচ্ছা, গুড বয়। আমরা 3 জন ক্লাস করছি। 70s, কারণ কি, সে হচ্ছে তোমার আদিকোষী, এটা মনে রাখবো। তারপর হচ্ছে দেখো মেসোজোম আছে, ক্রোমোজোম আছে, বুলেটিন আছে, প্লাজমিড। তাহলে এই যে তার বৈশিষ্ট্যগুলো, এইগুলো হচ্ছে তোমার ধরো এই ক্ষেত্রে থাকে, এটা আমরা মনে রাখলেই হলো। আর ধরো তার যে তোমার ধরো কি ছিল, কোষপ্রাচীরের প্রধান উপাদানটা কি ছিল বলতো? একটু আগে না বলে আসলাম,
কি ওটা? কাস্টি না ওটা একটু আগে তো বলে আসলাম নিউক্রো ভাই নিউকোপ্রোটিন। পেপটিডোগ্লাইকান। ও আচ্ছা আচ্ছা পেপটিডোগ্লাইকান আচ্ছা। নিউক্লিওপ্রোটিন তো তুমি জাস্ট গ্রুপের নাম বললা আর কি, কোন ধরনের আর কি, মেইনলি নামটা কি, পেপটিডোগ্লাইকান, এটা মনে রাখবো, পেপটিডোগ্লাইকান। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে এটা। ওকে ভাইয়া। ওকে, তারপর দেখো তার বাইরে যে ক্যাপসুলের একটা পুরু স্তর থাকে, একটা ক্যাপসুল স্তর থাকে, ক্যাপসুল স্তরের আরেকটা নাম কি স্লাইম স্তর। স্লাইম স্তর, এটা সুবিধাটা কি, প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে হচ্ছে রক্ষা করে। স্বাভাবিকভাবে আমার বাইরে যদি একটা আবরণ থাকে, তার মানে কি, সে হচ্ছে তার প্রতিকূলে যত আঘাত টাঘাত আছে, এটা থেকে আমরা কি করবো, তাকে রক্ষা করব। তাহলে এই যে এই গঠনগুলো করবো, প্রত্যেকটার মধ্যে কি আছে এটা আমরা জানবো। তারপর হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা কি, ফ্লাজেলা থেকে মনে রাখবো এটা ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে গঠিত। ফ্লাজেলিন নামক, নাম দেখো কাছাকাছি, ফ্লাজেলা কোন ধরনের প্রোটিন দিয়ে গঠিত, ফ্লাজেলিন। এটা যদি ভুল করো তাহলে কি এর সাথে ধরো আর কি বলে, হতবাগা। যাই হোক, তারপর হচ্ছে পিলি। পিলি হচ্ছে কোন ধরনের প্রোটিন, পিলিন দিয়ে তৈরি। তাহলে ফ্লাজেলা, ফ্লাজেলিন, পিলি, পিলিন। বাচ্চা 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 পড়াশোনা, তাই না? ওকে। প্লাজমা মেমব্রেন কি, যেটা হচ্ছে সাইটোপ্লাজমের চারদিকে এটা আবরণের মতো থাকে, তার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাই তো, এটা জানলে হবে। তারপর হচ্ছে মেসোজোম টেসোজোম থাকে, ক্রোমোজোম। এই ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াসের পরিবর্তে এটা কি আদিকোষী ছিল না প্রকৃত কোষী ছিল ব্যাকটেরিয়াটা, বলো তো? আদিকোষী ভাইয়া। আদিকোষী ছিল, তাহলে তার নিউক্লিয়াসের যে গঠনটা, ক্রোমোজোমের যে গঠনটা সুগঠিত থাকবে, সুগঠিত থাকবে না। দ্যাটস ইট, এতটুকু। তারপর হচ্ছে যে ফ্লাজেলা, পিলির মধ্যে পার্থক্য। তো পার্থক্য তো তোমার মেডিকেলে আসবে না, মেডিকেলে কি আসবে, মেডিকেলে আসবে হচ্ছে তার কোনটি সত্য কোনটি মিথ্যা এরকম বৈশিষ্ট্য। দেখো পিলিটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম থেকে বের হয়ে আসতেছে, ওকে। আর এটা বের হয়ে আসতেছে কোষ প্রাচীর থেকে, ঠিক আছে। তাহলে ফ্লাজেলাটা কোত্থেকে বের হচ্ছে, কোষ প্রাচীর। তুমি যদি এখানে দেখো ফিগারটা, তাহলে বুঝতে পারবা। এই যে এটা হচ্ছে পিলি, ধরো একেবারে এটা কিন্তু ইন্টারলিঙ্কড এরকম। আর হচ্ছে তোমার ফ্লাজেলাটা দেখো, এই যে কোষ প্রাচীর যেটা আছে, বেশি জুম করে ফেলছি, এই যে ফ্লাজেলার যে কোষ প্রাচীরটা আছে, এই রিজনে জাস্ট হচ্ছে পিছনের অংশ থেকে সে বের হচ্ছে, ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে তাদের ধরো অরিজিনটা হচ্ছে আমরা মনে রাখবো, ওকে। তারপর হচ্ছে দেখো ফ্লাজেলার মধ্যে ফ্লাজেলিন প্রোটিন, এই ক্ষেত্রে পিলিন নামক প্রোটিন থাকে। কাদের সংখ্যা বেশি বলো তো? ফ্লাজেলা কি বলছেন? ও সরি। ফ্লাজেলার কাজ কি, ফ্লাজেলা হচ্ছে চলতে সাহায্য করে, পিলি কি করে, পোষক দিয়ে হচ্ছে সংযুক্তিতে স্থাপন করে। সংযুক্তি কেন, এই যে ধরো এইটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, তার ধরো তীরের মতো একটা গঠন সূক্ষ্ম, এটা কি যাবে ধরো আরেকটা পোষক দেহের ভিতর প্রবেশ করে যাবে, প্রবেশ করে কি তার মধ্যে সংযোগ স্থাপন করবে। আর ফ্লাজেলা কি, ফ্লাজেলা সুতার মতো চলাচল করে কি করবে, চলনে সাহায্য সাহায্য করবে, বুঝছো? এটা মনে রাখলে আমাদের এখান থেকে হয়, ক্লিয়ার? তারপর হচ্ছে ব্যাকটেরিয়া জনন। ব্যাকটেরিয়া জনন থেকে হচ্ছে তুমি নামটা বলবা, আর কিছু নাই। ব্যাকটেরিয়া জননটা কি হয়, দ্বিবিভাজনের মাধ্যমে ব্যাকটেরিয়া জনন হতে পারে। দ্বিবিভাজনটা কি, একটা ব্যাকটেরিয়া আছে, মাঝখান থেকে ভেঙে দুইটা হয়ে যাবে, এটাই দ্বিবিভাজন। তাহলে বাইনারি ফিউশনের মাধ্যমে ব্যাকটেরিয়া জনন হতে পারে কি পারে না, পারে, ঠিক আছে। এই লাইনটা আমাদের এখান থেকে মনে রাখলেই এনাফ, ওকে। তারপর হচ্ছে তোমার মুকুল উদ্গম। মুকুল কি, মুকুল তো আমরা বুঝি যে একটা গাছ থেকে ছোট্ট একটা, ধরো আরেকটা যদি গাছের মতো আরেকটা বের হয় থাকে, আমরা কি বলি, মুকুল। যে কুড়িটা বের হয়, তাই না? তাহলে মুকুল উদ্গম হতে পারে, ক্লিয়ার? এইটা। তারপর হচ্ছে তোমার অযৌন জনন। অযৌন জননটা হচ্ছে মনে রাখবো যে অযৌন জনন মানে কি, এক্ষেত্রে স্পোর সৃষ্টি হবে। অযৌন জননের সহজ কথা হচ্ছে কি, স্পোর। আর যৌন জননের সহজ কথা কি, যে এখানে গ্যামেট আসবে, শুক্রাণু বা ডিম্বাণু আসবে। যৌন জনন মানে শুক্রাণু ডিম্বাণু আসবে, অযৌন জনন মানে হচ্ছে এখানে স্পোরের মাধ্যমে তৈরি হবে, ঠিক আছে। ওকে। তো প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া কোন ধরনের স্পোর তৈরি করে, এন্ডোস্পোর, একটু আগে বলছিলাম। এর আরেকটা নাম কি, গনিডিয়া। একটু আগে বলছিলাম না, এন্ডোস্পোর। সে হচ্ছে তোমার ধরো লুকিয়ে থাকে, যখন ধরো পরিবেশটা হচ্ছে তোমার শান্ত হবে, তার অনুকূলে থাকবে, ভালো থাকবে, তখন সে বের হয়ে চলে আসবে, ক্লিয়ার? বুঝছো নি? ভাইয়া। ওকে, এটা মনে রাখলেই হবে আমাদের, যে হচ্ছে প্রতিকূল পরিবেশে। তারপর হচ্ছে যৌন জনন। এটি ইম্পর্টেন্ট। বলো তো হাইড্রাতে কোন ধরনের জনন ঘটে, যৌন নাকি অযৌন? অযৌন। না, সবাই বলো, এখানে যারা যারা আছে সবাই মিউট করে বলো, হাইড্রাতে কোন ধরনের জনন ঘটে, যৌন নাকি অযৌন? দুইটাই তো ঘটে মনে হচ্ছে। তিনজনই তো আছে, বাকিরা কই চলে গেছে, নাকি কারেন্ট শেষ তাদের? জান্নাত অনেক আগেই চলে গেছে। আর জুয়েরিয়া কখন গেছে জানি না। ওদের বৃষ্টি আসে কারেন্ট, নাই? ওদের কারেন্ট শেষ, কারেন্ট মানে ওয়াইফাই আর কি। তাদের ওয়াইফাই ঝামেলা করে তাদের নাকি, না? এটা আরেক সমস্যা, ওয়াইফাই ঝামেলা করলে। আচ্ছা যাই হোক, তার উপরে রেকর্ড দেখে নিবে, সমস্যা নেই, কারেন্ট আসলে। এখন বলো, দুই ধরনের। ভাবি হাসতেছো কেন?
দুই ধরনের যৌন ওজনে দুইটাই ঘটে না। আমি তোমরা হচ্ছে এরকম ভুল করলে হবে, কেমন কনফিউজড হইতেছ। হাইড্রাতে যৌন ওজন দুইটাই ঘটে। আমি কোশ্চেন করছি যৌন ঘটে নাকি ওজন ঘটে, বলবো দুইটাই ঘটে। তাহলে দেখো যে এই ক্ষেত্রে তোমার ব্যাকটেরিয়ার মধ্যে কোনটা ঘটে, এন্ডোস্পোরের মাধ্যমে করতে পারে, তারপর হচ্ছে তার তোমার ধরো মুকুলোদ্গম হতে পারে এবং বাইনারি ফিউশন হতে পারে, কিন্তু যৌন জনন এখানে ঘটে না, যৌন জনন ঘটে না। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে এখান থেকে। ক্লিয়ার? জি মনে ভাইয়া। থাকবে। ওকে। যে ক্ষেত্রে ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন কথাটা যদি মনে রাখা তাহলে হবে পরিবেশ থেকে। দেখো, পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহিতা কোষে প্রবেশ করে যদি রিকম্বিনেশন ঘটাতে পারে তাকে বলে ট্রান্সফরমেশন। রিকম্বিনেশন বুঝছো, এটা কি? পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়ার ডিএনএ কি গ্রহিত কোষে প্রবেশ করাচ্ছি, তাহলে ঘটনাটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। একটু জেনে রাখো একটুকুই। আর এটা কি 2 নম্বরটা, ফার্স্ট ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম, জিনোম মানে কি একটা কোষের জিনের সমষ্টি, সহজ কথা। এই জিনোম কখনো হচ্ছে ফার্স্ট জিনোম অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করে রিকম্বিনেশন ঘটাতে পারে, তাকে আমরা কি বলবো, ট্রান্সডাকশন। তাহলে ফার্স্ট ভাইরাসটা কোথায় আসতেছে, ট্রান্সডাকশনের সাথে রিলেটেড। এই কথাটা আমরা এখান থেকে মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, ওকে। তারপর ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব কি? প্রথম বলবা ব্যাকটেরিয়াকে আমরা খাবার হিসেবে গ্রহণ করি, এটা বলে দিয়ে আসবা, বুঝছো? ব্যাকটেরিয়া খাও তোমরা? হ্যাঁ। ব্যাকটেরিয়া তো মেডিসিনেও লাগে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া কৃষি ক্ষেত্রে, যেরকম হচ্ছে নাইট্রোমোনাস, ওইটা নাইট্রোজেন সংবন্ধনে লাগে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই যে নামগুলো আমরা শুধু মনে রাখবো, যে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন বললাম, কনজুগেশন, আলিবত, জাস্ট নামগুলো মনে রাখলে হবে, কিন্তু স্বাভাবিকভাবে তাদের মধ্যে ওইরকম কোনো প্রক্রিয়া ঘটে না। ঠিক আছে, ওকে। এখন আসলে তাদের অর্থনৈতিক গুরুত্বটা আমরা পড়ে ফেলি। অর্থনৈতিক গুরুত্ব এক্ষেত্রে মনে রাখবো যে অ্যান্টিবায়োটিক, আগে আমরা পড়ছিলাম টিকা বা অ্যান্টিবায়োটিক নিয়ে পড়ছি, সেম এই ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো অ্যান্টিবায়োটিক হইতে কোনগুলো ব্যবহার করা হয়। তো হচ্ছে কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, জাস্ট একবার রিডিং দিবা যতটুকু হচ্ছে তোমার মনে রাখে। যেরকম নাইট্রোজেন সংবন্ধনে কয়টা, যেই ক্ষেত্রে তুমি 3টা পাবা, এটা ইম্পর্টেন্ট, যে নাইট্রোজেন সংবন্ধন কে করে, এটা ইম্পর্টেন্ট। পরীক্ষায় কোশ্চেন আসবে নিচের কোনটি নাইট্রোজেন সংবন্ধন করে না। ঠিক আছে, নিচের কোনটি করে না, তাহলে এই 3টা বাদে যা আছে ওইটা কি করে না। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখবেন। তারপর হচ্ছে তোমার নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন কি করে আমি দেখাই দিই। এই জিনিসগুলোর এক্সাম্পল গুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। চা কবিতা আমার প্রক্রিয়াজাতকরণে, চামড়া শিল্পে, পাট শিল্পে, ওকে। মানব জীবনের ক্ষেত্রে জিন প্রকৌশলে তিকলাই ব্যবহার করে, এটা তো আমরা ছোটবেলা থেকে জানি, জানো না? ছোটবেলা বলতে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার আর কি, জি ভাইয়া। এর আগে তো জানবে না। ওই যে ব্যাকটেরিয়াকে কি বলা হয়, প্রাকৃতিক জারদার, এটা ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়াকে কি বলা হয়, প্রাকৃতিক জারদার। ঝাড়ুদার। ওকে, জারদার আমাদের মামা, তাই তো। ওকে, তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার অপকারিতা, এটাও এই ক্ষেত্রে হচ্ছে রোগগুলো দেখা দিয়েছে যে কোন রোগ হচ্ছে কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। ঠিক আছে, যক্ষা, যক্ষা মনে রাখবা, টাইফয়েড, আমাশয়, তারপর হচ্ছে ধনুষ্টঙ্কার লাগবে, আর কি গনোরিয়া, সিফিলিস। ঠিক আছে, সবই দিলাম, মাত্র 2টা বাদ দিলাম, কিন্তু কিছু করার নাই। এই ক্ষেত্রে হচ্ছে তোমার লাগবে গনোরিয়া, সিফিলিস হচ্ছে কি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যৌনবাহিত রোগ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা আমরা মনে রাখবো যে গনোরিয়াটা কি নেইসেরিয়া গনোরিয়া, তারপর হচ্ছে সিফিলিসটা কি ট্রিপোনোমা প্যালিডাম, ট্রিপোনোমা প্যালিডাম। গনোরিয়াটা হচ্ছে নামের শেষে গনোরিয়া আছে, এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো। কষ্ট করে সিফিলিসটা একটু মনে রাখবো, ট্রিপোনোমা প্যালিডাম। ঠিক আছে, ওকে। তারপর যদি আরো তোমার কোশ্চেন আসে নিচের কোনটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসঅর্ডার, তাহলে এই 3টার নাম মনে রাখবা, ক্লনিডিয়া, গনোরিয়া, সিফিলিস, সিফিলিস, আর ক্লামাইডিয়া। 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 এখন যদি তোমার কোশ্চেন আসে যে কোনটি, তাহলে হয়তো বা আরেকটা বাহির থেকে নিয়ে আসবে, সিম্পলি অ্যান্সার করতে পারবো, তাই না? ক্লামাইডিয়ার জি ক্ষেত্রে হচ্ছে ভাইয়া। কোন ব্যাকটেরিয়াটা দিয়ে, দেখো এটা ক্লামাইডিয়া দিয়ে শুরু, মনে রাখা তেমন কষ্ট না, শুধু ট্রিপোনিমা প্যালিডাম, ট্রিপোনিমা প্যালিডাম, এটা হচ্ছে আমরা মনে রাখবো, তাই না? এটা মনে রাখলেই হবে, দ্যাটস ইট। এই যে মেনিনজাইটিস এর ক্ষেত্রে যদি পড়ো, নেইসেরিয়া মেনিনজাইটিস, মেনিনজাইটিস। ঠিক আছে, মনে রাখলেই হবে। গরু মহিষের যক্ষা, তামাকের ব্লাইট, আপেল, এই যে এটা দেখো, শক্তিকরণ। কি করে, ব্যাকটেরিয়া খাদ্য হচ্ছে বোটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে। এই বিষাক্ত পদার্থটা তৈরি করে, এই ঘটনাটাকে কি বলা হয়, বোটুলিজম। দেখো, এক বোতল দিয়ে সব মনে রাখে, দেখো এর নামেও বোতল, তৈরি করে বোতল, ঘটনাকে বলা হয় বোতল। ঠিক আছে, এক বোতল দিয়ে সব মনে রাখা কষ্ট, এক বোতল দিয়ে সব মনে রেখে দিবা। ঠিক আছে, এটা মনে রাখলে হবে। আর হচ্ছে তোমার ধরো ধান গাছের ব্লাড রোগ, কলেরা, এগুলো তো খুব ইম্পর্টেন্ট। যে ধান গাছের ব্লাড রোগ কি, এটা কি করতেছে,
নামটা পড়বা এই ক্ষেত্রে, যে কোনো নামটা বলে দিই। নামটা পড়বে, এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নাকি নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা মনে রাখলেই হবে। এটা হচ্ছে এদের কোনো ক্যাপসুল নেই, কেন ক্যাপসুল থাকবে না, বেচার বা গ্রাম নেগেটিভ, তো ক্যাপসুল থাকলে তো পাঁচিটা তার বড় হয়ে যেত, এবার আমরা মনে রাখবো, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে তোমার সুবিধাটা কি, কিভাবে কাজ করবা, ব্লিচিং পাউডার জিঙ্ক সালফেট দিয়ে হচ্ছে বীজকে তুমি অঙ্কুরিত করবা, ধান গাছের ব্লাইট রোগ। ওকে, এটা। তারপর হচ্ছে কলেরার ক্ষেত্রে সেম, এক্ষেত্রে কি পড়বা, যে তোমার জীবাণুটার নাম পড়বা, জীবাণুটার নাম পড়বা, ঠিক আছে। জীবাণুটার নাম, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এতটুকু বললেই হবে। আর লক্ষণ তো লাগবে না। লক্ষণ তো হচ্ছে ধরো কলেরিয়া হলে কি হয়, যে ডায়রিয়া হবে। ডায়রিয়া কখন বলবো, যখন হচ্ছে ধরো একদিনে 3 বার বা তার চেয়ে বেশি যখন হচ্ছে কারো লুজ মোশন হবে, তখন আমরা তাকে ডায়রিয়া বলি, বুঝছো। এটা মনে রাখলেই হবে। এই যে তারা ক দিয়া গল্প দিছে, এত গল্প টল্প আমাদের লাগবে না, আমরা রোগগুলো পড়বো, রোগগুলোর জন্য কোন তোমার ধরো মাইক্রোবসটা দায়ী, মাইক্রোবসটার সম্পর্কে পড়বো। আর হচ্ছে তোমার ধরো এই ক্ষেত্রে কি কি চিকিৎসা দেওয়া যেতে পারে, এটা বললেই হবে, ক্লিয়ার, বুঝছো। আর লাগবে না। এরপর আসে যে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। এটা এটা যদি আমরা মেন বই থেকেও দেখি, আমাদের কোনো সমস্যা নেই, যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পারি ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। তো যদি আমি একটার বৈশিষ্ট্য জানি, তাহলে কিন্তু আরেকটার বৈশিষ্ট্য ইজিলি পারবো কিছু কিছু ক্ষেত্রে। যেরকম কিভাবে পারবো, কারণ তোমার অপশন তো দুইটাই থাকবে, যে নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য, নিচের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। যদি আবার ছত্রাক ঢোকায় দেয় মাঝখানে, তখন একটু তোমার কঠিন লাগবে হয়তো বা। তাহলে চাইলে একসাথে আমরা পড়তে পারি, যে এতক্ষণ যা পড়ছি এটা কিন্তু সামারি। ভাইরাসটাকে একটা অকোষীয়, কথা সত্য না মিথ্যা, সত্য। এখানে ডিএনএ থাকতে পারে, আরএনএ থাকতে পারে। আর এরা কি কোষীয়, এরা আদি প্রকৃতির নিউক্লিয়াস থাকে এর মধ্যে। তার মানে কি, আদি প্রকৃতির নিউক্লিয়াস থাকতেছে, এখানে রাইবোজোমটা থাকবে 70S ধরনের। আকারটা খুবই ইম্পর্টেন্ট, আকারটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, যে আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে ব্যাকটেরিয়াকে মাপার মতো একটা ছাঁকন যন্ত্রের মাধ্যমে তুমি কি ভাইরাসকে ছাঁকতে পারবা না, ভাইরাসকে ছাঁকতে পারবা না, ঠিক আছে। কারণ কি, দেখো ব্যাকটেরিয়ার আকারটা বড়, 0.2 থেকে 5 মাইক্রোমিটার। অন্য এককে মনে রাখো না কিন্তু, মাইক্রোমিটার, এটা কত, 0.01 থেকে 0.3 মাইক্রোমিটার, বুঝছো। এটা মনে রাখলে হবে। বংশবৃদ্ধি, বংশবৃদ্ধি কোথায় করতে পারে, সজীব কোষের বাইরে কি বংশবৃদ্ধি করতে পারে কি পারে না, ব্যাকটেরিয়া পারে, ভাইরাস পারে না। এটা মনে রাখতে হবে। নিউক্লিক অ্যাসিডের অবস্থান, এনজাইমের উপস্থিতি, এনজাইম কোথায় থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে এনজাইম থাকবে, কারণ সে তো কোষীয়, তার মধ্যে তো কোষ আছে। হোক না ধরো ব্যাকডেটেড, কিন্তু কোষ তো আছে, বুঝছো। ওকে, তারপর হচ্ছে এই যে এই ক্ষেত্রে ধরো এইগুলো যদি আমরা মনে রাখি, কলেরা টলেরা তো দেখলাম, মোটামুটি এটা রাখলেই হবে। এটা আর কি ব্যাকটেরিয়া থেকে এই পড়াশোনা মোটামুটি, বুঝছো। অর্থনৈতিক গুরুত্বটা পড়বা, কি কোন ধরনের রোগ ছড়াইতেছে, শুধু হচ্ছে মাইক্রোবস বা জীবাণুটার নাম আমরা পড়বো, বুঝছো তোমরা। জি ভাইয়া। ওকে, এখন আসো যে আমরা ম্যালেরিয়া নিয়ে একটু পড়ে ফেলি। ম্যালেরিয়া দেখি, ম্যালেরিয়া একটু বেসিকটা যদি আমরা বুঝি, তাহলে দেখো হয়ে যাবে। ধরো একটা মশা আঁকাই ফেলি, এটা একটা মশা, ঠিক আছে, হয়েছে না, ধরে নাও এটা একটা মশা, ক্লিয়ার। পিঁপড়া হয়ে গেছে, তাও হয়নি। থাক, আমাদের দিকে এমনই মশা। এই মশা শুধু আপনারই কামড়ায় ভাইয়া। না, ম্যালেরিয়াটা বুঝো, একটু বুঝলে দেখবো হচ্ছে খুব ইজি আছে, ইন্টারেস্টিং পড়াশোনা। ম্যালেরিয়া, তো এই ম্যালেরিয়া, এই যে এই রোগটা হবে, এই ক্ষেত্রে হচ্ছে তোমার ধরো কিসের মাধ্যমে, প্লাজমোডিয়াম, লিখে দিই তাহলে। এটা একটু বোঝানোর আছে, এই কারণে আর কি বোঝাই দিয়েছি, বাকিগুলো তো মুখস্থ ছিল আর কি। যে প্লাজমোডিয়াম একটা পরজীবী, এই প্লাজমোডিয়াম পরজীবী, এদের মাধ্যমে কি হবে, ম্যালেরিয়া। এই যে এই প্লাজমোডিয়াম পরজীবীর মাধ্যমে কি হবে, ম্যালেরিয়া রোগটা হবে। এখন এখন ধরো একজন মানুষের ম্যালেরিয়া রোগ হলো, তাহলে সে কি বলবে, আসলে তার লক্ষণটা কি থাকবে। তার লক্ষণটা হচ্ছে তার কি থাকবে, জ্বর থাকবে, তাই তো। যে নির্দিষ্ট একটা ইন্টারভাল পরে পরে ছেড়ে ছেড়ে, ধরো 48 ঘন্টা বা 72 ঘন্টা ছেড়ে ছেড়ে জ্বর আসবে, এরকম না যে একটানা জ্বর আসছে তো আসছে, এরকম না। 48 টু হচ্ছে 72 আওয়ার্স, এরকম হচ্ছে ছেড়ে ছেড়ে তার জ্বর আসবে। তাহলে হচ্ছে আমরা যখন হচ্ছে এরকম পেশেন্ট যদি আসে, তাহলে আমরা কি করবো, তার জন্য হচ্ছে ম্যালেরিয়া টেস্ট, তারপর যে অ্যান্টিজেন টেস্ট আছে, টেস্ট দিব কিটের মাধ্যমে। যে টেস্ট দিয়ে হচ্ছে আমরা দেখি যে তার মধ্যে ম্যালেরিয়া আছে, তাহলে তার জন্য আমরা আলাদা ট্রিটমেন্ট দিব। কিন্তু ম্যালেরিয়া কিসের কারণে হয়, প্লাজমোডিয়াম যে পরজীবী, এটার মাধ্যমে হয়। এখন এই যে যে একটা মশা গাইলাম, এখন মশা তো দুই ধরনের হয়, একটা হচ্ছে কি স্ত্রী মশা, আর একটা হচ্ছে কি পুরুষ মশা। এখন বলতো ম্যালেরিয়ার জন্য কোনটা দেয়, বা স্বাভাবিকভাবে আমাদেরকে যে কামড় দেয়, আমাদেরকে কামড় দেয় কিন্তু হচ্ছে ধরে বাইট দেয় হচ্ছে স্ত্রী মশা। আর পুরুষ মশাগুলো কি, ভদ্র, ঠিক আছে, পোলাইট, এগুলো ভদ্র। এরা হচ্ছে কোনো ধরো মানুষের কামড় টামড় এগুলোতে নাই, আরামসে থাকে, চলাফেরা করে, ছোট্ট জীবন, মানুষের ক্ষতি করে কি লাভ, নিজের মতো বসবাস করে, নিজের কাজ টাজ করে, তারপর মারা যায়।
কিন্তু স্ত্রী মশক এগুলো কি করে? স্ত্রী মশক এগুলো হচ্ছে ধরো মানুষের কামড় টামড় দেয়, মানুষের মধ্যে ম্যালেরিয়া ছড়ায়, একজনের থেকে আরেকজন মানে হচ্ছে পিছনে কুটনামি করে, বুঝছো? একজনের ডিজিজ, ধরো এই একটা মানুষ, সে হচ্ছে ধরো ম্যালেরিয়া আক্রান্ত, আরেকটা তার ফ্রেন্ড সে কিন্তু ম্যালেরিয়া আক্রান্ত না। তাহলে এই মশাটা কি করবে? স্ত্রী মশাটা সে তার বডি থেকে রক্ত খাবে, নিয়ে এর বডিতে রক্ত দিয়ে দিবে, তখন দেখা যাবে কি এই সুস্থ মানুষটাকে আবার ম্যালেরিয়া আক্রান্ত হয়ে গেল। তাহলে ওভারঅল এই যে এই ম্যালেরিয়া জীবাণুটা এটা কে রেখে করতেছে? তাহলে স্ত্রী এনোফিলিস মশকি, বুঝছো? এটা মনে থাকবে, পড়ছো তোমরা এটা? জি ভাইয়া। তাহলে জীবাণুটা কি ক্যারি করতেছে? স্ত্রী এনোফিলিস মশকি, কিন্তু পুরুষটা কিন্তু না, এটা মনে রাখবা। স্ত্রী এনোফিলিস মশকি এই জীবাণুটা ক্যারি করতেছে। এখন এই ক্ষেত্রে যদি আমরা আসি, ধরো এই প্লাজমোডিয়ামের জন্য আবার কিন্তু এই ক্ষেত্রে ধরো 4টা নাম আছে। প্লাজমোডিয়ামের পরজীবীর হচ্ছে 4টা নাম, ঠিক আছে? এটা একটু এই ক্ষেত্রে দেখে ফেলো, তাহলে বুঝবা যে প্লাজমোডিয়াম ফেলসিফোরাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তাহলে কয়টা নাম হলো? 4টা। এই ওভারঅল কিন্তু সবগুলোই প্লাজমোডিয়াম, কিন্তু এদের মধ্যে ক্যাটাগরি কয়টা? পরজীবী 4টা হয়ে গেল। এই 4টার কারণে হচ্ছে তোমার ধরো ম্যালেরিয়া বা জ্বরটাও হতে পারে। তুমি এই ক্ষেত্রে কি কি মনে রাখবা? যদি ধরো হচ্ছে ফেলসিফোরাম হয়, তাহলে দেখো 36 থেকে 38 ঘন্টা পরে জ্বর আসবে। আর যদি ওভালি হয় তাহলে 48 ঘন্টা পরে জ্বর আসবে। ভাইভেক্স হলে 48 ঘন্টা পর। ম্যালেরিয়া হলে 72 ঘন্টা পরে জ্বর আসবে। তাহলে এই যে কত ঘন্টা পরে হচ্ছে তোমার জ্বরটা আসতেছে, এইটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? কোনটার কারণে কত ঘন্টা পরে জ্বর আসতেছে এটা আমরা মনে রাখবো, বুঝতেছো কিনা? আর ফেলসিপরাম এই রোগের আরেকটা নাম কি? মেলিগনেন্ট। এটাও মনে রাখার টেকনিক আছে, যে ফেলসিপরাম শব্দ শেষে এম আছে, এটা শব্দ শুরুতে এম আছে, এভাবে আমরা মনে রাখবো ফেলসিপরাম মেলিগনেন্ট, ফেলসিপরাম মেলিগনেন্ট, মনে থাকবে না? ফেলসিপরাম মেলিগনেন্ট। তো হচ্ছে ওভালি, ওভালি কথাটা হচ্ছে শুনতেই কেমন হচ্ছে পিচ্ছি পিচ্ছি লাগে, তো এটা মনে রাখবো, এটা হচ্ছে মাইল্ড বা হচ্ছে মৃদু, মাইল্ড বা মৃদু ম্যালেরিয়া, ঠিক আছে? তারপর হচ্ছে বাইভেক্স, বতে বাইভেক্স, বতে বিনাইন, বতে বাইভেক্স, বতে বিনাইন, ঠিক আছে? আর তারপর হচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়াকে আমরা কি বলবো? কোয়ার্টান, কোয়ার্টান, ঠিক আছে? এটা আলাদাভাবে মনে রাখবো। তাহলে এই যে এই বক্স আর এই যে এই বক্স, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে ম্যালেরিয়া কোন জীবাণুর মাধ্যমে হয়? প্লাজমোডিয়ামের মাধ্যমে হয়। প্লাজমোডিয়ামের আবার কয়টা আছে? 4টা। এখন 4টার জন্য কোনটা যদি আক্রমণ করে কয় ঘন্টা পরে জ্বর আসবে এটা আমরা বের করতে পারবো, এবং কোনটার কি নাম, বুঝছি? বুঝছো কিনা? ওকে। ম্যালেরিয়া কথাটার মানে কি? মানে হচ্ছে তোমার ধরো দূষিত বায়ু। যে ম্যালেরিয়া এটা হচ্ছে তোমার ধরো কি মশার মাধ্যমে ছড়ায়। ধরো আগে মনে করতো মানুষকে বাতাসটা যদি দূষিত থাকে তাহলে এই ক্ষেত্রে কি হয়? মানুষের জ্বর হয়। তার মানে এটা কি? দূষিত বায়ু। মেল এরিয়া, এটা হচ্ছে ম্যালেরিয়া, এটা ধরো অর্থটা এরকম আসে আর কি, দূষিত বায়ু। তো এটার আরো কিছু নাম আছে: অনুক্রম প্রভাবিত জ্বর, জলা জ্বর, মার্শ ফিভার, তারপর হচ্ছে তোমার রোমান জ্বর, ঠিক আছে? এই যে দূষিত বায়ু সেবনে ম্যালেরিয়া রোগ সৃষ্টি হয়, এটা ধরো আগে ধারণা ছিল মানুষের, তাহলে এটা আমরা খেয়াল রাখবো। তাহলে কোন মশার কামড়ের কারণে হয়? স্ত্রী মশা না পুরুষ মশা? স্ত্রী স্ত্রী মশার ভাইয়া। কামড়। স্ত্রী মশা। তাহলে আসো তোমাদেরকে একটু ধরো একটা বেসিকটা দিয়ে দিই, বেসিক দিয়ে দিলে তারপর হচ্ছে বই পড়লে আমাদের হয়ে যায়। ওকে, ধরো এটা ধরো একটা মানুষ, আল্লাহ এর হাত কই চলে গেছে, ধরে নাও হিসাবে সুবিধার্থে এটা একটা মানুষ, ঠিক আছে? পাঁচটা চুল মাথায়, ঠিক আছে? এটা একটা মানুষ। এখন ধরো এটা হচ্ছে ধরো মশা, স্ত্রী মশা। এখন স্ত্রী মশা হচ্ছে সে কি করবে? ধরো মানুষকে ধরো শুরুতে সে ধরো কি করলো, বাইট দিল, বা হচ্ছে মানুষকে সে ধরো কামড় দিল। এবং স্ত্রী মশার ক্ষেত্রে তুমি সবার শুরুতে মনে রাখো যে এর যে লালা গ্রন্থি আছে। আচ্ছা বলো তো, মশা যে হচ্ছে আমাদেরকে কামড় দেয়, সে আমাদের থেকে কি নেয়? আমাদের থেকে রক্ত নেয়, আর তার সে লালাটা কি করে? মানুষের বডিতে দিয়ে যায়। বা যদি আমি এখানে লিখি যে এটা হচ্ছে মশা, তাহলে মশা তার হচ্ছে লালা গ্রন্থি, যখন মানুষে কামড় দিল তার যে এই লালাটা আছে, এই লালাটা কোথায় চলে যাবে? মানব দেহে চলে যাবে, ঠিক আছে? মানব দেহে চলে যাবে। আর এই লালার মধ্যে তার ধরো একটা জীবাণু থাকে, জীবাণুটার নাম হচ্ছে স্পোরোজয়েট। সাইকেলটা বুঝো তাহলে দেখবা সহজ হয়ে গেছে। লালার মধ্যে একটা জীবাণু থাকে, নাম কি? স্পোরোজয়েট। তাহলে সে যখন মানুষকে কামড় দিল, এই স্পোরোজয়টা কোথায় চলে গেল? মানব দেহে চলে গেল। এখন মানব দেহে যাওয়ার পর এই স্পোরোজয়টা ধরো ব্লাডের মাধ্যমে বাহিত হয়ে হয়ে কোথায় চলে যাবে? লিভার বা হচ্ছে তোমার যকৃতে চলে গেল। ক্লিয়ার? তাহলে যকৃত বলো তো কোন দশাটা গেল? স্পোরোজয়েড দশাটা কিন্তু যকৃতে গেল। এখন যকৃতে যাওয়ার পর সে এখানে ধরো কিছু সাইকেল সম্পন্ন করবে। একটা হচ্ছে তোমার প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইট, একটা হচ্ছে তোমার এক্সো এরিথ্রোসাইট, ঠিক আছে?
এক্সো এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট কথাটার মানে কি? আরবিসি না? আরবিসি না বলো তো? জি ভাইয়া। সাইকেলটা বুঝো তাহলে দেখবো খুব ইজি হয়ে যাচ্ছে। এরিথ্রোসাইট, এরিথ্রোসাইটিক সাইটোন। তাহলে দেখো আমরা মানুষ মুছে দিই, এই বেচারা লাগবে না, ব্যাক কলের মতো লাগতেছে, বুঝছো? এত জঘন্য মানুষ। আচ্ছা যাই হোক, সবার প্রথমে দেখো এই একটা মশা ছিল, এই মশার তার যে লালা গ্রন্থিটা আছে, লালা গ্রন্থিটা হচ্ছে স্পোরোজয়েট। স্পোরোজয়েটটা মানে কি? ম্যালেরিয়া জীবাণু। স্পোরোজয়েটটা কি? এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণু, আক্রমণকারী দশা, বুঝছো? বেসিকটা আমরা বুঝি তাহলে ধরো সবকিছু পরবর্তীতে পারবো। তো এই একটা মশা ধরো একজনকে কামড় দিলে, এখানে হচ্ছে লালা, লালার মধ্যে গিয়ে আসে স্পোরোজয়েট। এই স্পোরোজয়েটটা তাহলে কোথায় চলে যাবে? মানবদেহে চলে গেল, যেহেতু মানুষে কামড় দিছে। এখন মানবদেহে যদি চলে যায় তাহলে রক্তে কামড় দিলে সবার আগে গিয়ে সে কোথায় যাবে? ব্লাডে বা রক্তে মিক্স হইলো। তো রক্তে মিক্স হওয়ার পর সে বাহিরে হয়ে হয়ে কোথায় চলে যাবে? লিভারে চলে যাবে। এবং লিভারে যাওয়ার পর এই কোন দশাটা লিভারে যাইতেছে? স্পোরোজয়েট দশাটা না? স্পোরোজয়েট দশাটা যখন লিভারে যাবে তখন এখানে তাদের মধ্যে কিছু চেঞ্জ হবে। এই চেঞ্জ হয়ে সে ধরো এখান থেকে হইলো তোমার মেরোজয়েট। চেঞ্জটা হচ্ছে আমরা পরে দেখবো, আপাতত একটু দেখি যে স্পোরোজয়েট হচ্ছে তোমার চেঞ্জ হয়ে ক্ষেত্রে কি হলো? মেরোজয়েট হইলো। এই মেরোজয়েটটা পরবর্তীতে সে কোথায় চলে যাবে দেখো? মেরোজয়েটটা পরবর্তীতে সে চলে যাবে হচ্ছে আরবিসি তে। আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা। এখন সে লোহিত রক্তকণিকাকে গিয়ে কি করবে? লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলবে, বুঝছো? ব্রেকডাউন করে ফেলবে। এবং সে যদি লোহিত রক্তকণিকাকে ব্রেকডাউন করে ফেলে, তাহলে এই যে এই ভেঙে ফেলা এই সময়টাতে হচ্ছে তার মধ্যে কি তৈরি হবে? যে ব্যক্তিটা থাকবে তার কি জ্বর দেখা দিবে। তাহলে দেখো তো, একটা মশা কামড় দিল, কামড় দেওয়ার পর হচ্ছে রক্ত হচ্ছে তোমার কোথায় গেছে? লিভারে গেছে। লিভারে যাওয়ার পর মানে মোটামুটি লিভারের ক্ষতি করতেছে। সেখানে কি করতেছে? লিভারেরও বসে বসে ক্ষতি করতেছে। কিন্তু লিভারে ক্ষতি করার সময় কিছু কোনো জ্বর হয়েছে বলো তো? কোনো জ্বর হয় নাই, কোনো তুমি লক্ষণই বুঝতে পারবে না যে লিভারে কিভাবে বসে আছে, কিছুই বুঝবে না। তাহলে এই ক্ষেত্রে স্পোরোজয়েটটা মেরোজয়েটে পরিণত হইলো কোথায়? লিভারে। লিভারে পরিবর্তন হয়ে সে কোথায় চলে আসলো? লোহিত রক্তকণিকায়। সে লোহিত রক্তকণিকাতে এসে লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেললো। লোহিত রক্তকণিকা যখন ভেঙে ফেলবো তখনই কেবল আমি তুমি বুঝতে পারবো যে ও আচ্ছা, তার মানে কিছু একটা হয়েছে, তাহলে ডাক্তারের কাছে যাওয়া দরকার। তো ডাক্তারের কাছে যেতে যেতে আমরা হচ্ছে আরো 4-5 দিন টাইম নিবো, যে দেখি প্যারাসিটামল খাই কমুক। তো ডাক্তারের কাছে যেতে যেতে এই বেচারা তো তোমার লিভারকে তো হচ্ছে ক্ষতি করতেছে। তো যখন লিভারকে ক্ষতি করতে থাকবে তখন কিন্তু মোটামুটি দেখা যায় এরকম হয় যে প্রায় 50% মতো ক্ষতি করে ফেলে, তখন হচ্ছে ধরো আমরা বুঝতে পারি, বুঝছো? তো এইভাবে মেরুজয়টা কোথায় ঢুকলো? আরবিসি তে। এখন আরবিসি তে ঢোকার পর এই ক্ষেত্রে আবার কাহিনী আছে, সে ধরো এখানে গিয়ে গেমেট হয়ে যাবে মেরুজয়টা। গেমেট। গেমেট কয় ধরনের? 2 ধরনের, একটা পুংগেমেট, একটা কি স্ত্রী গেমেট। এখন পুংগেমেট আর স্ত্রী গেমেট হইলো, বুঝছো জিনিসটা? তাহলে গেমেট কোথায় তৈরি হয় বলো তো? মানব দেহে নাকি মশার মধ্যে? মানব মশার দেহে। মানব দেহে। এখন এই যে এই মানব দেহে তোমার ধরো যে গেমেটটা তৈরি হলো, এখন মশাটা আবার কি করবে? ধরো হচ্ছে একজন মানুষ সুস্থ, বা ধরো মানুষ না, একটা মশা ধরো সুস্থ বলতে তার মধ্যে কোনো ধরো ম্যালেরিয়া জীবাণু নাই। এখন সে কি করলো? হঠাৎ করে একটা মানুষের, সুস্থ মানুষকে কামড় দিল। কামড় দিলে সে কি করে? রক্ত খায় না? মানুষের রক্ত খাইলো। এখন ধরো যে ম্যালেরিয়া আক্রান্ত মানুষ, তাকে একটা ধরো সুস্থ মশা যার মধ্যে ম্যালেরিয়া জীবাণু নাই, সেই কামড় দিলে তার দেহের ভিতরে কি চলে গেল? 2টা গ্যামেট চলে গেল না? জি ভাইয়া। এখন এই 2টা গ্যামেট হচ্ছে মিক্স হবে, মিক্স হয়ে কি তৈরি করবে? মিক্স হয়ে হচ্ছে আবার ধরো জাইগোট ওকিনেট তৈরি করতে করতে আবার কি করবে? আবার স্পোরোজয়েট তৈরি করবে, বুঝছো? আবার কি তৈরি করলো? স্পোরোজয়েট তৈরি করলো। এখন এই যে আবার স্পোরোজয়েটটা তৈরি করলো, তখন এই আবার স্পোরোজয়েটটা আবার কি মানব দেহে যাবে, আবার হচ্ছে এইভাবে এইটাকে চক্রাকারে চলতেই থাকে, বুঝছো তাহলে কাহিনীটা? জি ভাইয়া। এখন তাহলে দেখো তো, যদি আমরা একটু সামারি করে ফেলি, একটা মশা ছিল সুস্থ, অসুস্থ, সুস্থ ছিল, সে কি করলো? সে হচ্ছে একটা অসুস্থ মানুষকে কামড় দিল যার ম্যালেরিয়া রোগ আছে। তো এখানে কামড় দিলে এখান থেকে সেই গ্যামিটটা হচ্ছে সে গ্রহণ করে ফেললো। গ্যামিটটা হচ্ছে তার ব্লাডে গেল, মানে হচ্ছে মশার বডিতে। মশার বডিতে যাওয়ার পর এই গেমিট 2টা শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করবে? স্পোরোজয়েট, একটা নির্দিষ্ট টাইম শেষে। এই স্পোরোজয়েটটা হচ্ছে সে তখন সে কন্টেইন করতেছে কোথায় থাকবে? এটি লালা গ্রন্থিতে থাকবে। সে যখন আবার একটা মানুষকে কামড় দিবে, এই মানুষের বডিতে কি চলে গেল? স্পোরোজয়েটটা চলে গেল, তাই তো? এই স্পোরোজয়েটটা চলে কোথায় চলে যাবে? লিভারে। এখন লিভার মানে যকৃত, যকৃত হচ্ছে কয়টা তোমার চক্র চলবে? 2টা, একটা প্রি একটা এক্সো, এটা আমরা এখন পড়বো। একটা প্রি একটা এক্সো, প্রি এরিথ্রোসাইটিক, এক্সো এরিথ্রোসাইটিক, ঠিক আছে? এটা 2টা ঘটলো কোথায়? লিভারে। লিভার থেকে মেরুজয় তৈরি হয়ে আলটিমেটলি সে কোথায় চলে গেল? আরবিসি বা লোহিত রক্তকণিকা, গিয়ে লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেললো। ভেঙে ফেললে সে জ্বর পাইলো। এবং এই আরবিসি তে থাকাকালীন সে আবার এখানে 2টা 2টা করে গেমেট তৈরি করে বসে আছে। কিন্তু মানবদেহে কিন্তু নিষেক হবে না। মানবদেহে তোমার কিন্তু হচ্ছে নতুন করে স্পোরোজয়েট তৈরি হবে না, শুধু গেমেট তৈরি হয়ে বসে থাকবে।
তো এই গ্যামিটটা পরবর্তীতে আবার মশাতে ঢুকবে, আবার হচ্ছে আক্রমণ করবে, আবার চক্রাকারে চলতে থাকে, বুঝছো? জি তাহলে এখন ভাইয়া। যদি আমরা যদি এক্ষেত্রে দেখি এখানে কয়টা বডিতে এই জিনিসটা ঘটতেছে, বাহক কয়টা, একটা মশা আর একটা কি মানুষ না? জি একটা মশা আর একটা মানুষ, তাই তো? মশা এবং মানুষ, মানবদেহে আবার কয়টা করতেছে? দুইটা, একটা হচ্ছে তোমার আরবিসি তে, আরেকটা কোথায়? লিভারে, বুঝছো? জি লিভারের মধ্যে আবার কয়টা আছে? দুইটা, একটা প্রি একটা কি এক্সো, এক্সো। বোঝাতে পারছি? এখন জ্বর কখন হবে? জ্বর হবে যখন হচ্ছে আরবিসি তে গিয়ে আরবিসিটাকে ব্রেক ডাউন করবে, তখন হচ্ছে আমরা জ্বর পাবো, তাই তো? জি ভাইয়া। বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? জি ভাইয়া। ওকে। আচ্ছা এখন একটা জিনিস বলো তো, এখানে মুখ্য পরজীবী, মুখ্য বাহক কে? মানুষ না মশা? মশা। মশা। কেন মশা? কারণ হচ্ছে সেই কিন্তু তোমার এই ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু মিলাই সেই কিন্তু স্পোরজয়েডটা তৈরি করতেছে। কারণ শুক্রাণু ডিম্বাণু মিলে যদি স্পোরজয়েড তৈরি না হয় তাহলে তো তার বংশ বিস্তার হবে না, নতুন প্রজন্ম আসবে না। তো ওই দিক দিয়ে মুখ্য হচ্ছে তোমার মশা, কিন্তু গৌণ হচ্ছে মানুষ। কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করো তো, তোমার গুরুত্ব বেশি নাকি একটা মশার গুরুত্ব বেশি? আমার। ম- ওইটাই তো, একটা মশা মরলে কি কোনো যায় আসে আমার? মরুক, না। আমার কি? আর আর হচ্ছে ধরো আমরা কি করি, ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলি। তো জি জিনিসটা হচ্ছে এই অর্থনীতির দিক দিয়ে যদি আমি আবার গুরুত্ব বিবেচনা করি তখন হচ্ছে মানুষ মুখ্য, মশা গৌণ। কিন্তু স্বাভাবিকভাবে মশা হচ্ছে মুখ্য, মানুষ হচ্ছে গৌণ, বুঝছো? এটা কি কোশ্চেন এটা আর কি। আসবে? হুম। এটা কি কোশ্চেন আসবে ভাইয়া? তখন কি হ্যাঁ দিব? হ্যাঁ হ্যাঁ, যদি অর্থনৈতিক কথাটা মেনশন করা থাকে তাহলে ও মানুষ দেখাবো, আচ্ছা। আর যদি অর্থনীতি মেনশন করা না থাকে তাহলে হচ্ছে তোমার মশা, ঠিক আছে? কারণ অর্থনীতির দিক দিয়ে তো হচ্ছে ধরো 10,000 মশা মারা গেলে আমার কি যায় আসে? হুম। কোনো যায় আসে? ওকে। এখন আসলে আমরা আবার বই থেকে হচ্ছে পড়ে ফেলি, এখন হচ্ছে বেসিকটা শিখলাম। তখন ম্যালেরিয়া পরজীবী হচ্ছে জীবনচক্রের ধাপ। একটা হচ্ছে তোমার মানব দেহে করবে, মানব দেহে কি অযৌনটা, মশকের দেহে কি করবে যৌন, কারণ যেহেতু শুক্রাণু ডিম্বাণু মিলিত হচ্ছে। তো মানব দেহে কয়টা? একটা হেপাটিক সাইজোগনি, হেপাটিক কোথায় ঘটে? লিভারে। তারপর হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি কোথায় করবে? আরবিসি তে, বুঝছো? কারণ লিভারের মধ্যে কয়টা ছিল? একটা প্রি এরিথ্রোসাইটিক, একটা কি এক্সো এরিথ্রোসাইটিক, মনে পড়ে? কথাগুলোর সাথে রিলেট করতে পারো? জি ভাইয়া। ওকে। তাহলে সবার আগে কোনটা? এক্সো। এই স্পোরোজয়ের দশাটা হচ্ছে কি আক্রমণকারী দশা। আক্রমণকারী দশা কি মানে সবার প্রথমে একটা মশা যদি কামড় দেয় তাহলে সবার আগে বডিতে কোনটা পুশ করে? স্পোরোজয়েডকে পুশ করে। তাই এটার নাম কি আক্রমণকারী দশা, মনে থাকবে? জি ভাইয়া। স্পোরোজয়েড থেকে তোমার তৈরি হবে ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোজয়েড থেকে সাইজয়েড, সাইজন থেকে ক্রিপ্টোমেরোজয়েড, ঠিক আছে? ক্রিপ্টোমেরোজয়েড থেকে আবার হচ্ছে তোমার ঘটনা ঘটতে ঘটতে মেটাক্রিপ্টো, এই মেরোজয়েড তৈরি হলো আলটিমেটলি। আলটিমেটলি কি মেরোজয়েড, এই মেরোজয়েডটা তখন কি করবে? তোমার আরবিসি তে ঢুকে যাবে। আরবিসি তে ঢুকে দেন হচ্ছে আলটিমেটলি কি তৈরি করবে? গ্যামেটোসাইট। গ্যামেটোসাইটের মধ্যে দুইটা, মাইক্রো একটা ম্যাক্রো। বলতো কোনটা হচ্ছে শুক্রাণু, কোনটা ডিম্বাণু ক্যারি করবে, মাইক্রো নাকি ম্যাক্রো? মাইক্রো গ্যামেটোসাইটটা কি পুং নাকি স্ত্রী বলো তো? পুং। পুং, তার মানে পজিটিভ, কারণ এটা আমরা বলছিলাম ধরো কি থাকে যে পুংগেম এটা ছোট থাকে আকারে, জি আর ম্যাক্রো মানে কি বড়, তাহলে এটা কি থাকবে? স্ত্রী, ঠিক আছে? স্ত্রী বডিতে এটা থাকবে, বুঝছো? তাহলে গ্যামিটটা তৈরি হইলো। তারপর মশকিটা কি হবে? এই গ্যামিটটা সে গ্রহণ করলো। গ্যামিট গ্রহণ করে দুইটা গ্যামিট থেকে কি হয়? নিষেক হবে। নিষেক মানে শুক্রাণু ডিম্বাণু মিলন, জাইগোট তৈরি হবে, ওকিনিট তৈরি হবে। ওকিনিট থেকে আলটিমেটলি তারপর হচ্ছে পরবর্তীতে কি তৈরি হবে? আবার স্পোরোগনিতে চলে যাবে, স্পোরোগনি, স্পোর তৈরি হবে। স্পোরোগনি থেকে ওসিস্ট, আবার কি তৈরি করলো? স্পোরোজয়েট। এই স্পোরোজয়েটটাকে আবার মানুষকে যখন কামড় দিবে, বাইট দিবে, তখন এই ক্ষেত্রে হচ্ছে আবার কি করবে? ম্যালেরিয়া, ম্যালেরিয়া হবে, ঠিক আছে? বুঝতে পারছি এখন সাইকেলটা, বুঝছো তোমরা? জি ভাইয়া। এটা যদি বোঝো তাহলে ধরো এখান থেকে অনেক কিছু বুঝে যাবা, ক্লিয়ার? এই যে দেখো স্পোরোজয়েট, এই যে আক্রমণকারী দশা, এই যে এই ক্ষেত্রে দেখো স্পোরোজয়েট হচ্ছে যকৃত কোষে প্রবেশ করলো। স্পোরোজয়েট আস্তে আস্তে ক্রিপ্টোজয়েট, সাইজন, মেটাক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোজয়েট, এইভাবে হচ্ছে সাইকেল আকারে সে ভাগ হতে থাকে। তো আমাদের ইসিসি তে সম্পূর্ণ ফিগার আসতো, তো এখন তো হচ্ছে আমাদের এত কিছু আসবে না, শুধু কোত্থেকে কি হচ্ছে এই জিনিসটা বেসিকটা যদি আমরা জানি তাহলে হয়ে যাবে, ঠিক আছে? সাইজনটা মানে কি? সাইজন কথার মানেটা কি? সাইজন কথার মানেই হচ্ছে বহু নিউক্লিয়াস। মানে কোনো একটা কোষের ভিতর যদি এই যে একটা কোষ দেখো তো, একটা কোষের ভিতর অনেকগুলো নিউক্লিয়াস না, কোনো কোষের ভিতর যদি একাধিক নিউক্লিয়াস থাকে তখন তাকে আমরা কি বলি? সাইজন বলি, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এটা জানলেই হবে আমাদের। তারপর হচ্ছে শুধু দশাগুলোর নাম, এত কিছু লাগবে না। সিগনেট রিং, সিগনেট রিং হচ্ছে কোন দশা? এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে, এই যে দেখায় দেয় এখান থেকে, এই যে ধাপগুলো বলবে হচ্ছে রোজেট, তোমার হচ্ছে সিগনেট রিং, যেগুলো হচ্ছে তোমার ইউনিক আর কি, ট্রোফোজয়েট, এগুলো কার বৈশিষ্ট্য? এগুলো কার বৈশিষ্ট্য? এগুলো হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি কোথায় ঘটে? আরবিসি তে ঘটে,
নাম অনুসারে মনে রাখবো, ঠিক আছে? এরকম কোশ্চেন আসতে পারে কিন্তু, যে বলবে মাইক্রোমেটাক্রিপ্টো মেরোজয়েট কোথায় তৈরি হয়, এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগোনিয়াতে তৈরি হয়, ঠিক আছে? ওকে, এটা যদি পারি আমরা তাহলে মোটামুটি না বাংলা টাংলা গেমের তৈরি হলো। এই যে একটা হেপাটিক সাইজোগোনিয়া, একটা এরিথ্রোসাইটিক সাইজোগোনিয়া। হেপাটিকটা যকৃতে ঘটছে, এরিথ্রো কোথায় ঘটতেছে? লোহিত রক্তকণিকায় ঘটতেছে। হিমোজয়েন উৎপন্ন হয় নাকি উৎপন্ন হয় না, এটা মনে রাখবো। হিমোজয়েন উৎপন্ন হয় নাকি হয় না, ঠিক আছে? হিমোজয়েন তৈরি হয় বলেই তো কি হয়, পরবর্তীতে এখান থেকে কি হয়, যে কাঁপুনি সহ জ্বর আসে। তাহলে বলতো হাড় ভাঙা জ্বর আর কাঁপুনি সহ জ্বর কোনটা কি? হাড় ভাঙা জ্বর তো ডেঙ্গুতে না, হ্যাঁ, ডেঙ্গুতে। আর কাঁপুনি সহ জ্বরটা কোথায়? ম্যালেরিয়াতে। ম্যালেরিয়াতে। এটা মনে থাকবে। জি ভাইয়া। জ্বর কখন হয়? যখন আরবিসি ভাঙে নাকি যখন হচ্ছে লিভারে ঢুকে? আরবিসি ভাঙে। তাহলে আরবিসি বাংলা এই সাইকেলের নাম কি হবে? এরিথ্রোসাইটিক সাইজোগোনিয়া। সহজ না? যদি জি। বেসিকটা বোঝো, যে এতক্ষণ যেটা বলছি, যে তোমার হোয়াইট বোর্ডে যেটা দেখাইছি, এটা যদি বোঝো তাহলে দেখবো তোমার মোটামুটি এইসব কি বলে সহজ বাচ্চাকালের পড়াশোনা, ঠিক আছে? ভাইয়া হোয়াইট বোর্ডের গুলা দিয়েন কিন্তু। আচ্ছা, দিয়ে দেবো না, সমস্যা নেই। এটা তো বোঝাই দিলাম, এটা পরবর্তী তোমরা দেখলে কি 2 দিন পরে দেখলে মনে থাকে যে এখানে কি বলছিলাম? হ্যাঁ। আচ্ছা, তাহলে ভালো, দিয়ে দেবো না, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো এখানে সুপ্তাবস্থা বা ইনকিউবেশন পিরিয়ড। সুপ্তাবস্থাটা আসো হোয়াইট বোর্ড থেকে তোমাকে একটু বোঝাই। এই যে দেখো, সুপ্তাবস্থাটা কি এখানে একটু দেখিয়ে দিই। ধরো এটা হচ্ছে স্পোরোজয়েড দশা, ঠিক আছে? স্পোরো লিখলাম। স্পোরোজয়েড দশাটা হচ্ছে ব্লাড দিয়ে কোথায় গেছে? লিভারে গিয়ে বসে আছে, তাই তো? এখন লিভারে গিয়ে যখন বসে আছে, তখন কি তুমি কোনো সিমটম পাবা? নো সিমটম, তাই তো? তাই না? স্পোরোজয়েড দশাটা যদি লিভারে গিয়ে বসে থাকে, তাহলে কি সেখানে আমরা কোনো ধরনের সিমটম পাই কি পাই না, বলো তো? কোনো পাই না। সিমটম পাই না। সিমটম মানে কি? কোনো জ্বর নাই, নো জ্বর। নো জ্বর মানে নো ফিভার, ঠিক আছে? হুম, কোনো জ্বর পাই না। জ্বরটা আমি কখন পাবো? যখন সে আরবিসি তে চলে যাবে। আরবিসি তে চলে গেলে হচ্ছে আমি তখন কি দেখবো এখানে? জ্বর। পেশেন্টের কমপ্লেন্টে কি থাকবে? যে হচ্ছে তার জ্বর হয়। কিভাবে জ্বর হয়? কাঁপুনি সহকারে জ্বর হয়। তো এই যে এক ব্যক্তি যে এখানে গিয়ে ধরো লিভারে বসে থাকাকালীন তার কোনো ধরনের জ্বর হচ্ছে না, কোনো ধরনের সমস্যা হচ্ছে না, তো এইখানে যে যতদিন বসে থাকবে, এখানে যতদিন বসে থাকবে, এইটাই হচ্ছে তার সুপ্তাবস্থা। বুঝছো জিনিসটা? এখানে সে যদি ধরো 1 মাস বসে থাকে, কথার কথা, তাহলে 1 মাসেই কোনো লক্ষণ পাবো না, কিন্তু সে তো বসে বসে লিভারকে ক্ষতি করতেছে না, তাহলে এটা হচ্ছে তার কি? সুপ্তাবস্থা বা ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে? সুপ্তাবস্থা বা কি? ইনকিউবেশন পিরিয়ড। এক এক জীবনের ক্ষেত্রে এক এক রকম হয়। প্লাজমোডিয়াম ফেলসিফোরাম 8 থেকে 15 দিন পরে হচ্ছে তুমি টের পাবা যে হচ্ছে এরকম কিছু হয়েছে। ওভালির ক্ষেত্রে মনে রাখবে 11 থেকে 16 দিন। বাইবেক্সের ক্ষেত্রে 12 থেকে 20 দিন। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া হচ্ছে 18 থেকে 14 দিন। খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সংখ্যাটা মনে রাখবে যে কোন জীবনের ক্ষেত্রে কতদিন পরে হচ্ছে আমরা মানে কি বলে কাইন্ড অফ যে সিমটম পাই আর কি, বুঝছো? এটা আর কি, বুঝছো নি? জি। ওকে, তারপর আরেকটা জিনিস হচ্ছে তোমাদের এই ক্ষেত্রে একটু বলে দিই, যে উম, তোমার ধরো যে লিভারে অনেক সময় হচ্ছে তোমার ধরো এইগুলা যে এটা অন্য একটা কালার দিয়ে দিই। যে লিভার থেকে হচ্ছে যে স্পোর গুলো গেল, এই স্পোর গুলো তো পরবর্তীতে আমরা বুঝতেছি আরবিসি তে যাচ্ছে, তাই তো? এখন কিছু স্পোর আছে তোমার আরবিসি তে যাবে না, সে লিভারে এখানে সারা জীবন বসে থাকবে। সারা জীবন না, অনেক সময় বসে থাকবে। এদেরকে কি বলবো আমরা? হিপনোস্পোর, হিপনোজয়েট, ঠিক আছে? হিপনোজয়েট। এটা বসে থাকার সুবিধাটা কি? সে হচ্ছে এখানে বসে থাকবে, বসে থাকার কারণে ধরো হঠাৎ করে তোমার ধরো কোনো রেসপন্স আসবে না, সে যে ভালো আরামসে চলাফেরা করতেছে, কিন্তু ধরো সে কিন্তু এখানে বসে থাকার উপরে কি সে কিন্তু সক্ষম যে পরবর্তীতে আবার সে এখান থেকে আরবিসি তে যাবে, আরবিসি তে গিয়ে সে কি করবে? জ্বর তৈরি করবে। ব্যাপারটা তো এরকম। তো এইটা হচ্ছে তার একটা লুক্কায়িত, সে হচ্ছে লুক্কায়িত অবস্থায় আছে, বুঝছো? ব্যাপারটা এরকম, সে লুকিয়ে আছে। তো হিপনোজয়েডটা যদি থাকে, তো দেখা যাবে একটা মানুষ যদি এটা যদি কন্টেইন করে, হিপনোজয়েডটা যদি কন্টেইন করে, তাহলে বহুদিন পরে যে কোনোদিন তাকে হচ্ছে মশা কোনো কামড় টামড় দেয়নি, ধরো মশার কোনো বাইট নাই, মশার বাইট নেই, তারপর হচ্ছে তার কি হবে? ম্যালেরিয়া হয়ে যাবে, বুঝছো? যে সে তো বলবে যে আচ্ছা ভাই, আমার তো এদিকে কোনো মশাই নেই, তাহলে আমার ম্যালেরিয়া জ্বরটা কেন হইলো? বুঝছো কেন হয়েছে? কারণ তাকে ধরো এই 5 বছর আগে ধরো একটা মশা কামড় দিছিল। এই 5 বছর আগে যে স্পোরোজয়েডটা দিছিল, স্পোরোজয়েডটা হচ্ছে এখানে হিপনোজয়েড হিসেবে এখানে ধরো জমা হয়ে বসে আছে, বুঝছো? লিভারে। তাহলে যদি কোশ্চেন আসে যে হিপনোজয়েডটা কই জমা থাকে? লিভারে জমা থাকে, তাই তো? এটার ক্ষেত্রে আবার এরকম আসতে পারে যে হচ্ছে মশার কামড় ছাড়া বহুদিন পরে জ্বর হওয়ার জন্য কোন দশাটা দায়ী? আমাদের হিপনোজয়েড দায়ী, জি। বুঝছো? জি ভাইয়া। ও, এগুলো আর কি।
জীবনানন্দ, জীবনের আনন্দ। ঠিক আছে। তারপর হচ্ছে গ্যামিটোগনি। গ্যামিটোগনি মানে কি, এই যে মশা হচ্ছে একজন মানুষকে কামড় দিল, এখান থেকে গ্যামেট গুলো সে অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে সে এখান থেকে কি করবে, এখান থেকে হচ্ছে আবার শেষ পর্যায়ে তৈরি হবে। এটা হচ্ছে আসার দ্বারা আমরা কোথায়, এই যে এই ক্ষেত্রে দেখি, এই যে এই টার্মটা দেখো, এটা হচ্ছে মশার পেট। ঠিক আছে। স্ত্রী মশা না পুরুষ মশা বলো তো? স্ত্রী। স্ত্রী। পুরুষ নয় কেন? কারণ ম্যালেরিয়া তো এর দ্বারাই হচ্ছে। ম্যালেরিয়া না, সহজ কথা, পুরুষ মশা কামড় দেয় না, পুরুষ জাতি কামড় ভালো। দেয় না? না, আমাদেরকে যারা কামড়ায় সব স্ত্রী মশা কামড়ায়। ও, এটা জানতাম না। না, না, এটা ভালো, এটা মনে রাখবো যে পুরুষরা হচ্ছে ধরো ভালো সভ্য, এই কারণে কামড়ায় না, এটা মনে রাখবো। স্ত্রী মশাকেরা হচ্ছে ধরো ডিস্টার্ব। ক্লিয়ার? না, আমি মশা বললাম, তোমরা ট্রিগার হইতেছো কেন? আমি তো মানুষ বলি নাই, মশার কথা বলছি। ভাই আপনি সবগুলাতেই বলেন। যাই হোক। না, দাঁড়াও তোমাদেরকে দেখে দিই এটা। এই যে দেখো, অ্যানোফিলিস মশা কি পুরুষ মশা নয়। তো পুরুষ মশা নয় কারণ পুরুষ হচ্ছে ভদ্র, সে হচ্ছে এগুলাতে নাই, ধর আরামসে হচ্ছে জীবন পাল্টার করে দিবে, এরকম আর কি। ঠিক আছে। কারো হচ্ছে ডিস্টার্ব, ক্ষতি টতি করার মধ্যে নেই, থাকবে জীবন, ছোট্ট জীবন কাটায় দিবে। ঠিক আছে। কই চলে গেলাম আমরা, কি যেন বুঝতে চাচ্ছিলাম, এই যে এটা দেখো এখন, এই যে স্ত্রী একটা মশাকে কি করলো, এই যে এটা হচ্ছে তোমার ধরো দুটা গেমিট আছে আমাদের জানি, একটা হচ্ছে শুক্রাণু, একটা ডিম্বাণু। তো যেটা ম্যাক্রোগেমিট, ম্যাক্রোগেমিটটা মানে কি, ম্যাক্রো মানে বড়, তার মানে এটা হচ্ছে ধরো আমি মাইনাস দিয়ে বোঝাচ্ছি ডিম্বাণু, আর এটাকে প্লাস দিয়ে বোঝাচ্ছি ধরো শুক্রাণু। তো এই যে এই ম্যাক্রোগেমিট মাইক্রোগেমিট দুটা গেল, প্রথমে কি হবে, এই গ্যামেট গুলোর মধ্যে গ্যামেটোজেনেসিস হওয়ার মাধ্যমে এটা ধরো তোমার ধরো কি বলে যে পরিপূর্ণ শুক্রাণু বা ডিম্বাণু মেচিউর হবে আর কি, সহজ কথা। তো মেচিউর হওয়ার জন্য যদি স্পার্ম তৈরি হয় তাহলে তাকে আমরা কি বলবো, স্পার্মাটোজেনেসিস। আর যদি ডিম্বাণু তৈরি হয় তাকে আমরা কি বলবো, ওজেনেসিস। বুঝছো? তাহলে এই যে টার্ম গুলো দেখো, এগুলো বুঝো একটু, ওজেনেসিস মানে ডিম্বাণু তৈরি হবে। তাহলে এইটা থেকে হচ্ছে তৈরি হলো শুক্রাণু, এটা থেকে তৈরি হলো কি, ডিম্বাণু। ব্যাপারটা তো এমনই, এটা তৈরির প্রক্রিয়াটিকে স্পার্মাটোজেনেসিস, একে বলবো আমরা ওজেনেসিস। এখন দেখো ঘটনাটা কি করছে, এই যে ম্যাক্রোগ্যামেটটা আকার একটু বড় হলো, বড় হওয়ার পর তারপর দেখো এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এখানে একটা কি কোণ তৈরি হচ্ছে, অভ্যর্থনা কোণ, এই কোণটা তৈরি হলো। আর দেখো যেটা মাইক্রো, যেটা শুক্রাণু ছিল, যাওয়ার সময় দেখো একটা তারার মতো গঠন তৈরি হলো। তারপর হচ্ছে তাদের মধ্যে এরকম এক্স ফ্লাজেলেশন, মানে তাদের অনেকগুলো ফ্লাজেলা ফ্লাজেলা তৈরি হলো, এই ঘটনাটাকে বলে এক্স ফ্লাজেলেশন। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে এক্স ফ্লাজেলেশন কোনটির সাথে, স্পার্মাটোজেনেসিস নাকি ওজেনেসিসের সাথে রিলেটেড, স্পার্মাটোজেনেসিসের সাথে রিলেটেড। বুঝছো? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পরিপূর্ণ স্পার্ম তৈরি হয়ে গেলো, কথার কথা। এখানে হচ্ছে ধরো ডিম্বাণুটা তৈরি হয়ে গেলো। তখন এই যে একটা ধরো অভ্যর্থনা কোণ আছে, অভ্যর্থনা মানে কি, কেউ আসলো তাকে আমি, তাকে একটা ধরো অভ্যর্থনা ওয়েলকাম করলাম ব্যাপারটা। তো এইখানে এই অভ্যর্থনা কোণে এসে কি শুক্রাণুটা পতিত হবে বা একসাথে মিলিত হবে, মিলিত হওয়ার পর সে কি তৈরি করলো, উকিনেট। উকিনেটটার নাম হচ্ছে জাইগোট। তো পরীক্ষায় যদি কোয়েশ্চেন আছে জাইগোট দশাটির নাম কি, জাইগোট দশাটির নাম কি, উকিনেট, মনে থাকবে না, উকিনেট। এটা কিন্তু মশকের ক্রুপ মানে পাকস্থলী বা পেটের ভিতরে, এইখান থেকে সে তারপর বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর সে হচ্ছে ধরো গোলাকার ধারণ করবে, এটার নাম ওসিস্ট। এই ওসিস্ট হচ্ছে তোমার ধরো বারবার বিভাজিত হতে 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 পরিণত হতে হতে আবার সে কি পরিণত হয়ে যাবে, আবার হচ্ছে আমাদের ওই আক্রমণকারী দশা যেটা ছিল স্পোরোজয়েটে পরিণত হয়ে গেল, আবার কিসে পরিণত হয়ে গেল, স্পোরোজয়েটে। মনে থাকবে? বুঝছো এখন কাহিনীটা? তাহলে মশকে কি করলো, শুক্রাণু ডিম্বাণুর জন্য যে যে গ্যামেটোসাইট গুলো ছিল এগুলো সে খেয়ে ফেললো, খেয়ে ফেলার পর এগুলো তার পেটের মধ্যে স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস এর মাধ্যমে স্পার্ম এবং ওভাম তৈরি হইলো, দুইটা নিষিক্ত হয়ে জাইগোট তৈরি করলো। জাইগোট থেকে আলটিমেটলি ঘুরে 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 আবার কি পাইছি আমরা, স্পোরোজয়েট পাইছি। এই স্পোরোজয়েটটা কোথায় থাকবে, তার লালা গ্রন্থিতে থাকবে। যখন সে আবার গিয়ে একটা মানুষকে কামড় দিবে, এগুলো আবার হচ্ছে হিউম্যান বডিতে চলে যাবে, আবার ওই সুস্থ মানুষটাকে কি বানাই ফেলবে, রোগী বানাই ফেলবে। বুঝছো? জি ভাইয়া। সহজ না? জি ভাইয়া। ওকে। এক্ষেত্রে তারপর হচ্ছে কষ্ট করে একটু তোমাদের কিছু সংখ্যা আছে, ওকিনেটের সংখ্যা কত, ওসিস্টের সংখ্যা কত, এই সংখ্যাগুলো তোমাদের একটু পড়তে হবে। ঠিক আছে। ওকিনেটের সংখ্যা, ওসিস্টের সংখ্যা দেখাই দিই, দাঁড়াও। কোথায় কোথায় কোথায়, এই যে দেখো। তাহলে হচ্ছে কে কথাটি আছে, দাঁড়ান করতেছে এই জিনিসগুলো।
এই যে গ্রুপের বাজেটে 50 থেকে 65টি পর্যন্ত হচ্ছে তোমার উশিষ্ট থাকতে পারে। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের এই ক্ষেত্রে লাগবে। আর উশিষ্টের আকার হচ্ছে প্রথম আকারের থেকে 4 থেকে 5 গুণ কি হয়, বড় হয়। ঠিক আছে, এটা মনে রাখবো। হচ্ছে তোমার কোকিনের 12 থেকে 14 ঘন্টা পর গঠিত হচ্ছে, এই সময়কালগুলো লাগবে মোটামুটি। ঠিক আছে, এটা লাগবে। তারপর হচ্ছে পরিস্ফুটিত হলে একটি মশকির লালা গ্রন্থিতে হচ্ছে 3,26,000 স্পোরোজয়েট থাকতে পারে। তাহলে একটা লালা গ্রন্থিতে কতটুকু থাকতে পারে? 3,26,000। ওকে, একটা মশকি যখন হচ্ছে রক্ত পান করে মানুষের, তখন এইখান থেকে 10% হচ্ছে মানবদেহে স্থানান্তরিত হয়। তাহলে বলে তো যে প্রত্যেকবার কামড়ে কতটা হচ্ছে স্পোরোজয়েট মানবদেহে প্রবেশ করে? 3,26,000 10% কত? এটা তোমাদের SW বের করবা। ঠিক আছে, এটা। তারপর হচ্ছে জীবনচক্রের জনক্রম। জীবনচক্রের জনক্রমটা দেখো যে হ্যাপ্লয়েড দশা থেকে ডিপ্লয়েড দশা থাকে। হ্যাপ্লয়েড দশাটা কি, মানে যেখানে এন সংখ্যক থাকতেছে। পুংগেমেট, স্ত্রীগেমেট এরা তো সবাই এন সংখ্যক না। এরা যখন মিলিত হয়ে জাইগোট তৈরি হলো তখন তাকে আমরা কি বলবো? কি বলবো আমরা? 2n, মানে ডিপ্লয়েড দশা তৈরি হলো। তারপর আবার ওসিস্ট, ওসিস্টের মধ্যে আবার মায়োসিস হয়ে কি করবে? স্পোরোজয়েট হবে। এখন তোমাদের একটা কোশ্চেন, জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে এন জনন কোষ কোনটাতে গুণনের বিভাজন ঘটে? জনন মাতৃকোষে গুণনের বিভাজন ঘটে, জনন কোষে গুণনের বিভাজন ঘটে, বলো। এটা ওভারঅল কোশ্চেন, এই চ্যাপ্টারের সাথে রিলেটেড থাকুক আর না থাকুক এটা বাদ দাও, ওভারঅল কোশ্চেন বায়োলজি। বলো। একটাতে মায়োসিস, একটাতে মিয়োসিস। মানে জনন কোষে হচ্ছে মায়োসিস আর জনন মাতৃকোষে মাইটোসিস। শিওর তুমি? না, আচ্ছা ধরো সহজ করে দিই, জনন মাতৃকোষ থেকে জনন কোষ আসবে, তাহলে এই ক্ষেত্রে কোন ধরনের বিভাজন ঘটবে? জনন মাতৃকোষ, মিয়োসিস। আ- আরো সহজ করি, জনন মাতৃকোষটা কি 2n, এখন 2n থেকে তোমার ধরো জনন কোষ মানে n আসলো, তাহলে এই ক্ষেত্রে কোন ধরনের বিভাজন ঘটবে? মিয়োসিসই তো, মানে হ্যাঁ 2n থেকে n তো মিয়োসিস। তাহলে জনন মাতৃকোষটা অলওয়েজ 2n, মানুষের ক্ষেত্রে বলতেছি, সকলের ক্ষেত্রে ভিন্ন আবার। আর জনন কোষটা কি? n, শুক্রাণু ডিম্বাণু n। যেগুলো আছে। ঠিক জি। আছে, এটা আমরা এই ক্ষেত্রে মনে রাখলাম। তাহলে এই হচ্ছে তাদের ওভারঅল দশা। তারপর হচ্ছে তুমি যদি সাইজোগনির মধ্যে ভাগ করো, তাহলে ভাগ তো মেডিকেলে আসবে না, মেডিকেলে কি আসবে? মেডিকেলে আসবে হচ্ছে কি তাদের কোনটা সত্য মিথ্যার জন্য কোনটা বসে, যেরকম সিগনেট রিং তৈরি হয় কোথায়, কখন জ্বর তৈরি হয়, কোনটার সাথে জ্বর আছে কোনটার জ্বর নাই, এরকম আর কি। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এই যে এই শেষের দিকে ইনফরমেশনটা মনে রাখো, প্রতিবার দংশনে প্লাজমোডিয়াম বাইভেক্সের 6টি, প্লাজমোডিয়াম ফেলসিফোরামের 12টি গেমেটোসাইট মশকের দেহে প্রবেশ করে। তাহলে বাইভেক্সের 6টি, ফেলসিফোরামের 12টি দেহে প্রবেশ করে। ঠিক আছে, আর আরেকটা জিনিস কি দেখো, যে যে আমাদের দেহে তো কি হয়, গেমেট তৈরি হয়। গেমেট কোথায় তৈরি হয়? মানব দেহে তৈরি হয় না? জি ভাইয়া। ওকে, তাহলে এই যে গ্যামেট গুলো তৈরি হলো, প্লাজমোডিয়াম বাইফেক্স থেকে যেগুলো তৈরি হবে, এটা বাঁচবে সর্বোচ্চ কতদিন? 7 দিন। মানুষের রক্তে 7 দিন বাঁচবে। তো 7 দিনের মধ্যে যদি আরেকটা মশা কামড় দেয়, তাহলে সে নিতে পারবে, এরপরে কি হবে? নিতে পারবে না। ঠিক আছে, আর যদি ফেলসিপোরিয়ামের ক্ষেত্রে হয় তখন থাকবে 30 থেকে 60 দিন, 120 দিন। আর বাইফেক্স হলে কতদিন? 7 দিন। এই ইনফরমেশন গুলো মনে রাখলে তোমার জন্য এনাফ। বুঝছো নি? জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে ম্যালেরিয়ার জন্য হচ্ছে তোমার ধরো যে ক্লোরোকুইন। ঠিক আছে, ক্লোরোকুইন এটা ধরো আমরা দিতে পারি, আর্টিমিসিন। ওকে, এগুলোর নাম মনে রাখলেই হবে। মোটামুটি ম্যালেরিয়ার টিকাটা মনে রাখবা। এই যে এটা এটা কিন্তু মেডিকেলে চলে আসছিল। ঠিক আছে, এটা মেডিকেলের কোশ্চেন, এক্স কোশ্চেন। এটা হচ্ছে স্পেলিং সহ দেখবা, আমি স্পেলিং সহকারে বলতেছি, SP। ঠিক আছে, স্পেলিং সহকারে দেখতে হবে। মস্কুরিক্স, কারণ হচ্ছে মস্কুরিক্স আই এর জায়গায় ই এর জায়গায় আই, এরকম যে কোশ্চেন একটা আসছিল। তাহলে এই যে একটা টিকা দেওয়া যায়, এর মাধ্যমে হচ্ছে ধরো ম্যালেরিয়ার প্রধান কি বলে, প্রথম প্রতিষেধক টিকা। ঠিক আছে, ফার্স্ট ভ্যাকসিন ম্যালেরিয়া। বুঝছো? জি ভাইয়া। Okay, তাহলে এই হচ্ছে ধরো আমাদের ওভারঅল কথাবার্তা। বুঝছো কিনা তোমরা? হুম। তাহলে কি করবা এখন? এখন যদি ধরো বই তোমাদের দাগানো না থাকে, বইটা একটু কষ্ট করে পড়বা, দাগাবা, পড়বা দাগাবা, এরকম করবা। আর চাইলে কি, যদি দাগানো থাকে তাহলে তো হইলোই। আর আমি এটা দাগাইছি দিলে যদি, ভাইয়া। হ্যাঁ বলো। বললাম দাগাইলাম ক্লাস। আচ্ছা, যদি দাগাই থাকো তাহলে তো দাগাইছি, তাহলে তো ভালোই।
আর যদি ধরো